আসসালামু আলাইকুম। হেই ডিয়ার জনগণ, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। সপ্তম অধ্যায় শেষ, 11তম অধ্যায় নিয়ে শুরু করতে যাচ্ছি আজ প্রথম ক্লাস। তো সবাই ক্লাসে অংশগ্রহণ করো এবং কেন আমরা 7 থেকে একবারে 11তে লাফ দিলাম সেই ব্যাপারটা আমি ডিসকাস করতে থাকি, ঠিক আছে? মূলত 7-এর পরে আছে কি? 7-এর পরে 8 হয়ে গেছে আমাদের করা। তারপরে আছে কি 9, 9 এবং 10 এটা আমরা পরে করব। এটা সহজ সহজ চ্যাপ্টার। আমরা একটু স্থানাঙ্ক জ্যামিতি নিয়ে খেলা খেলতে চাই। তো সবাই ক্লাসে অংশগ্রহণ করো আর সবাইকে মেনশন দিয়ে দাও। ক্লাস শুরু করব আমি, সবাই অংশগ্রহণ করলে। আসো আমি একটু মেনশন দিয়ে দেই। তোমরা কে কেমন আছো, কি অবস্থা তোমাদের? সাউন্ড এবং নেটওয়ার্ক একদম ঠিক আছে কিনা সব কিছু একটু জানাও আম্মাকে। আর সবাইকে মেনশন দিতে ভুল করা যাবে না। মেনশন দিতে ভুল করার কোনো সুযোগ নাই। আমি মেনশন দিচ্ছি এবং তোমরাও মেনশন দাও, ঠিক আছে? কোনো ভেজাল আছে? নাই, কোনো ভেজাল নাই। ওকে ওকে, তাহলে তাহলে আমরা আমরা হ্যাঁ, সাউন্ডটা চেক দিয়েছি, সাউন্ড নিয়ে কোনো সমস্যা নাই। আমরা আজ কি শুরু করতে যাচ্ছি? 11 অধ্যায় স্থানাঙ্ক জ্যামিতি। কই সবাই কোথায়? এত লেট কেন? সবাই দ্রুত ক্লাসে অংশগ্রহণ করো। আমি পূর্বে তোমাদেরকে একটা দিয়েছি, তোমাদেরকে একটা পোস্টের মাধ্যমে জানিয়েছি আজ কি করাতে যাচ্ছি। আমার মনে হয় অনেকের ক্লাসে অংশগ্রহণ করা উচিত। দেখি কে কে জয়েন করলো। ফারহানা জয়েন করছে। স্যার কেমন আছেন? আমি ভালো আছি। স্বচ্ছ স্বচ্ছ জয়েন করছে। অন্বেষা জয়েন করছে। খোকা খোকা জয়েন করছে। ওয়ালাইকুম আসসালাম খোকা। অন্বেষা আমি ভালো আছি। এশা সাউন্ড ক্লিয়ার, একদম একদম ক্লিয়ার। আচ্ছা, দিবা অনেকদিন পর লাইভ ক্লাসে অংশগ্রহণ করছে। দিবা অনেক ধন্যবাদ। উইলিয়াম আমি ভালো আছি। তাসনোবা আমি ভালো আছি। মুহিব মুহিব ভালো আছি ভালো আছি। স্বচ্ছ ওয়ালাইকুম আসসালাম। না, 11 লিটার হরলিক্স খাওয়ার কোনো দরকার নাই। 11 নম্বর চ্যাপ্টার করতে যে 11 লিটার হরলিক্স খেতে হবে এরকম কোনো কথা নাই। রিফাত আমি ভালো আছি। ওয়ালাইকুম আসসালাম রিফাত। তাবাসসুম, ফাতিহাত জাহান তাবাসসুম আইডি থেকে, স্যার আমি আছি, থ্যাংক ইউ থ্যাংক ইউ। রাজ সব কিছু ঠিকঠাক আছে, থ্যাংক ইউ। আদাব স্বপ্নিল দাস আইডি থেকে আদাব। অর্ঘ্য অর্ঘ্য আমি ভালো আছি ভালো আছি অর্ঘ্য। অর্থি জয়েন করছে। অর্থি ওয়ালাইকুম আসসালাম। দিদার ওয়ালাইকুম আসসালাম। অল ক্লিয়ার। আচ্ছা, সবাই একটু আসতে থাকো, আমি আর একটু পরেই শুরু করে দিব, আর অল্প সময়ের মধ্যে। তো সবাই যে কাজটা করবা, সবাই দ্রুত একটা খাতা নাও। আজকে নোট করতে হবে। আজকের ক্লাসে নোট করাটা বাধ্যতামূলক এবং তোমাদের এটা করা উচিত আমার মনে হয়। তোমরা একটা খাতা নাও আর নোট করার জন্য মানসিকভাবে প্রিপারেশন নাও। একদম বেসিক থেকে শুরু করতে হবে। যেহেতু আমরা বেসিক থেকে এই জিনিসটা শুরু করতে চাচ্ছি কেন? কারণ যেহেতু আমরা ভবিষ্যতে পড়াশোনা করতে চাই, ভালো কিছু করতে চাই, তাই না? কেন শুরু করতে চাচ্ছি এটা বেসিক থেকে? কারণ এই 11 অধ্যায় অর্থাৎ যেটা স্থানাঙ্ক জ্যামিতি, এটার উপর ভিত্তি করে বহু জিনিস গড়ে উঠেছে এবং এরপরে এটার উপর ডিপেন্ড করে তোমরা পুরো একটা অধ্যায়, বিশাল সাইজের অধ্যায় করবে ইন্টারমিডিয়েটে, যে সেখানে তোমরা ওটার নাম পাবে সরল রেখা, ঠিক আছে? তো ইন্টারমিডিয়েটের সরল রেখা তোমাকে যদি করতে হয় তাহলে এইখানকার স্থানাঙ্ক জ্যামিতিটা করতে হবে। স্থানাঙ্ক জ্যামিতি তুমি প্রপারলি না বুঝলে ওইখানে যে সরিষার ফুল আর ধুতরা ফুল একসাথে দেখবা, ঠিক আছে? দুইটা এমন অবস্থা তৈরি করবে তোমার যে তোমার মানসিক অবস্থা খারাপ করে দিবে। এই জন্যে গেট রেডি এবং নিজে এইখান থেকে একেবারে ক্লিয়ার হতে চাও এরকম একটা মন মানসিকতা নিয়ে প্রস্তুত হও। মনে হয় অনেকেই জয়েন করে ফেলছে। আর কথা বাড়িয়ে লাভ নাই, কারণ লেট করলে কি হয়? লেট করলে দেরি হয়ে যায়। আমরা এখন লেট আর করব না, ক্লাস শুরু করে দিব। কি থাকছে আজকের ক্লাসে, কি কি থাকবে সেটা একটু দেখো। খুব নর্মাল জিনিস থাকবে শুরুতে। কিরকম? আমরা এই যে স্থানাঙ্ক ব্যবস্থা সম্পর্কে যে আলোচনাটা আছে এই আলোচনাটা করব। এরপরে যেটা করব, এরপরে হচ্ছে এই দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব নির্ণয় শিখব।
স্থানাঙ্ক ব্যবস্থা নিয়ে আলোচনা করার কেন দরকার? কারণ এটা একটা ইন্টারেস্ট বাড়ানোর জন্য কাজ করবে, ঠিক আছে? আর এরপরে লাস্টে যে এই যে গাণিতিক সমস্যা অর্থাৎ 11.1-এর যে সমস্যাগুলো আছে সেইখান থেকে 11.1-এর 1 থেকে 5 পর্যন্ত এই কয়টা সমস্যা আজকের ক্লাসে সমাধান করব। কত থেকে কত? 1 থেকে 5 এই কয়টা সমস্যা সমাধান করব এবং আমরা বেসিক যে টপিকসগুলো আলোচনা করব এটা হচ্ছে এখানকার মেজর কথা বা মেন কাজ। তো চলো শুরু করি বেসিক আলোচনা শুরু করি। ও মাই গড, এটা কোত্থেকে আসলো? এটার আগে ডিলিট মারি, বুঝছো? এটার আগে ডিলিট মারি, এটা কোত্থেকে আসছে? ওকে, এরপরে যে জিনিসটা তোমরা দেখতে পাচ্ছ এইটা হলো একটু কথাবার্তা, স্থানাঙ্ক জ্যামিতি নিয়ে কথাবার্তা। ও মাই গড, এটা আবার কে? আসসালামু আলাইকুম। এই লোকটা কে? বাংলা মুভির ভিলেনের মতো লাগতেছে, নায়ক জসিমের বড় ভাই বা ছোট ভাই মনে হচ্ছে। এই লোকটার নাম হচ্ছে রেনে দেকার্ত বা রেনে দেকার্তে, যে যাই বলো। এই বাংলা মুভির ভিলেন, এই লোকটাই মূলত স্থানাঙ্ক ব্যবস্থার জনক বা স্থানাঙ্ক ব্যবস্থা আবিষ্কার করছে। কথা বুঝছো? তোমরা 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 এই যে লোকটারে দেখতে পাচ্ছ, এই লোক তোমাদের কি ক্ষতি করছে তাইলে বুঝে নাও। এই লোক যদি এই স্থানাঙ্ক ব্যবস্থা আবিষ্কার না করতো তাহলে তো আর আজ আমাদের ক্লাসটা করা লাগতো না, তাই না? তো যাই হোক, উনি স্থানাঙ্ক ব্যবস্থা আবিষ্কার করে খুব বেশি ক্ষতি করছে এরকম না, কিন্তু স্থানাঙ্ক ব্যবস্থা আবিষ্কার করছে বলেই আমরা অনেক কিছু আবিষ্কার পেয়েছি। এই স্থানাঙ্ক ব্যবস্থার উপর ভিত্তি করে আমরা অনেক কিছু পেয়েছি, ঠিক আছে? তো এই জন্য ওই লোকটারে খুব বেশি দোষ দেওয়ার সুযোগ নাই। তো যাই হোক, কিউট একটা লোক, বাবরি চুলার লোক, এই লোকের নাম হচ্ছে রেনে দেকার্ত। ইনি মূলত স্থানাঙ্ক ব্যবস্থার জনক, এটা একটু জেনে রাখো। আচ্ছা, স্থানাঙ্ক ব্যবস্থার জিনিসটা কি? বিন্দু, সরলরেখা, বক্ররেখা বীজগাণিতিক প্রকাশকে জ্যামিতিক যে অংশে অধ্যয়ন করা হয় তাই স্থানাঙ্ক জ্যামিতি নামে পরিচিত। এটা মূলত স্থানাঙ্ক জ্যামিতির সংজ্ঞা, যদিও আমাদের ম্যাথে সংজ্ঞা আসে না, তারপর আমরা এটা একটু আমাদের বেটারমেন্টের জন্য, আমাদের ভালোর জন্য এটা মনে রাখতে পারি যে বিন্দু, সরলরেখা ও বক্ররেখার বীজগাণিতিক প্রকাশকে জ্যামিতির যে অংশে অধ্যয়ন করা হয় তাকে স্থানাঙ্ক জ্যামিতি বলা হয়। কথা কি বুঝছো? মানে এটা জ্যামিতির পার্টের মধ্যে অধ্যয়ন করা হচ্ছে, এই জন্য এটাকে আমরা স্থানাঙ্ক জ্যামিতি বলে থাকি। আচ্ছা, এই জ্যামিতির এই বিশ্লেষণকে জ্যামিতিক বিশ্লেষণ বা অ্যানালাইটিক জিওমেট্রি বা কোঅর্ডিনেট জিওমেট্রি নামে পরিচিত। কথা কি বুঝছো? এই যে জ্যামিতির এই অংশ বিশ্লেষণ জ্যামিতি বা অ্যানালাইটিক জ্যামিতি, মানে আমরা মূলত যে জ্যামিতি বুঝি উপপাদ্য সম্পাদ্য, এটা কিন্তু আসলে কোনো জ্যামিতি না। কথা কি বুঝছো? আমরা যে জ্যামিতি করি উপপাদ্য সম্পাদ্য, এটা আসলে জ্যামিতি না, এটা জ্যামিতির বেসিক শুরু। মূলত জ্যামিতির সূচনা হয়েছে এই কোঅর্ডিনেট জিওমেট্রি থেকেই। একটা জিনিসের 3D শেপ কিভাবে দেওয়া যায় সেটার ধারণা পেয়েছি এই কোঅর্ডিনেট জিওমেট্রি থেকে। একটা 2D জিনিস বা দৈর্ঘ্য, প্রস্থ বা উচ্চতা, গভীরতা, এই যে জিনিসগুলো বা মাল্টি ডাইমেনশনাল কোনো কিছু, এইগুলো আবিষ্কার হয়েছে মূলত এই অ্যানালাইটিক জিওমেট্রির উপর ভিত্তি করে। কথা ক্লিয়ার? তার মানে এই অ্যানালাইটিক জিওমেট্রি বা কোঅর্ডিনেট জিওমেট্রি এটা কতটা ইম্পর্টেন্ট আমাদের জন্য সেটা কিন্তু তোমরা ফিল করতেই পারছো। এই যে আমাদের জগতে যত বিল্ডিং তৈরি হচ্ছে, এই যে কত কিছু তৈরি হচ্ছে, কত মানে স্থাপনা তৈরি হচ্ছে, এগুলোর মূলে, সব কিছুর মূলে আছে এই কোঅর্ডিনেট জিওমেট্রি। ক্লিয়ার? আচ্ছা আসি। আচ্ছা, এটা অ্যানালিটিক জিওমেট্রি নামে পরিচিত। সমতলে বিন্দু পতনের মাধ্যমে সরল বা বক্ররেখা এদের অথবা এদের দ্বারা তৈরি জ্যামিতিক ক্ষেত্র যথা ত্রিভুজ, চতুর্ভুজ, বৃত্ত ইত্যাদির চিত্র প্রকাশ করা হয়। এখন যদি তোমাকে আমি জিজ্ঞাসা করি যে স্থানাঙ্ক জ্যামিতি আগে না আগে ত্রিভুজ, চতুর্ভুজ, বৃত্ত এগুলো আগে, তোমাকে অবশ্যই বলতে হবে স্থানাঙ্ক জ্যামিতি আগে, কারণ স্থানাঙ্ক জ্যামিতির মাধ্যমেই এইগুলোকে এক্সপ্লেন করা হয়েছে, প্রকাশ করা হয়েছে। আচ্ছা, এবার সমতলে বিন্দু পতনের পদ্ধতি সূচনা করেন বিখ্যাত ফরাসি গণিতবিদ। কোন দেশের গণিতবিদ? ফরাসি গণিতবিদ। এই লোকটা, এই যে রেনে দেকার্তে, এই লোকটা হচ্ছে ফরাসি গণিতবিদ। তবে এই লোকটা কাজ করেছে ডাস, ওটা কি বলা হয়, মানে একটা পদে ডাস, বুঝতে পারছো? তো এই লোকটা, এই যে ফরাসি গণিতবিদ রেনে দেকার্ত, তার নাম অনুসারে যে স্থানাঙ্ক ব্যবস্থার নামকরণ করা হলো সেটাকে বলা হয় কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা বা কার্তেশিয়ান কোঅর্ডিনেট সিস্টেম। ওনার নামের যে কার্ত আছে, ওই কার্ত থেকে মূলত কার্তেশিয়ান নাম আসছে। ওকে,
তাহলে দেকার্ত, এখানে দেকার্ত বা ডেকার্ত যে যে নামে ডাকো, এই দেকার্ত নাম পরিচিত, মানে এই নামে সে পরিচিত। এই দেকার্তের প্রবর্তিত জ্যামিতির স্থানাঙ্ক প্রথা তারই নাম অনুসারে কার্তেশীয় স্থানাঙ্ক বা কার্তেশিয়ান কোঅর্ডিনেট নামে পরিচিত। তাহলে আমরা এখান থেকে কি বুঝলাম? আমরা একটু এইটুকু বুঝলাম যে কার্তেশিয়ান কোঅর্ডিনেট সিস্টেম যে আবিষ্কার করছে তার নাম হলো রেনে দেকার্ত, আর এই নামটা আসছে মূলত তার লাস্টে যে কার্ত আছে ওই কার্ত থেকে কার্তেশিয়ান নাম আসছে, ঠিক আছে? আচ্ছা, আরেকটা কথা হচ্ছে এই লোকটা স্থানাঙ্ক ব্যবস্থাটা যে আবিষ্কার করলো সেই স্থানাঙ্ক ব্যবস্থা কতটা গুরুত্বপূর্ণ সেটা কিন্তু উপরে ব্যাখ্যা করা হয়েছে, কারণ এই স্থানাঙ্ক ব্যবস্থার মাধ্যমে অ্যানালাইটিক জিওমেট্রিটা আমরা এক্সপ্লেন করতে শিখেছি এবং অ্যানালাইটিক জিওমেট্রিটা পড়তে শিখেছি। ওকে, তো যাই হোক, তো এই ব্যক্তির গুরুত্ব অপরিসীম, ঠিক আছে? বক্ররেখা কি? ও মাই গড, ঠিক আছে? বক্ররেখা সংক্ষেপে যদি আমরা ব্যাখ্যা করতে চাই তাহলে আমাদের এই টপিকসটুকু আশা করি ক্লিয়ার। আমি জাস্ট এটা না আনলেও পারতাম, জাস্ট এনেছি তোমাদের একটু বোঝার সুবিধার্থে বা এই লোকটার সাথে একটু পরিচিত করানোর জন্য, দ্যাটস এনাফ। চলো, ওই যে একটা কথা বলছে কিছুক্ষণ আগে যে বক্ররেখা কি? বক্ররেখা হলো রিক্সার গতিপথ। তোমরা বাংলাদেশে যে রিক্সা চলে দেখো নাই? রিক্সা কিভাবে চলে? রিক্সা কি কখনো এই রকম পথে চলতে দেখছো? রিক্সার অপর নাম হলো টেসলা। তো টেসলা কখনো সোজা পথে যায় না, রিক্সা বা টেসলা যায় কি পথে? এই যে এরকম এরকম করতে করতে, অর্থাৎ তার গতিপথ একটি বক্ররেখা, মানে বাঁকা রেখা, এটাকে বলা হয় বক্ররেখা। আশা করি ক্লিয়ার, ঠিক আছে? ঠিক আছে, ঠিক আছে, ওকে। তাহলে কোনো সমস্যা? কোনো সমস্যা নেই, ওকে। চলো এখন আমরা স্থানাঙ্ক ব্যবস্থা সম্পর্কে একটু জেনে নেই। তাহলে স্থানাঙ্ক ব্যবস্থাটা কি একটু দেখো। ধরো স্থানাঙ্ক ব্যবস্থা 2 ডাইমেনশনাল হতে পারে, 3 ডাইমেনশনাল হতে পারে। আমরা আপাতত আমাদের স্টেজে 2 ডাইমেনশনাল বা দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা নিয়ে কাজ করব। তাহলে কয় মাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা নিয়ে কাজ করব? দ্বিমাত্রিক। তো আমরা যে দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা নিয়ে কাজ করব সেখানে দুইটা অক্ষ থাকে। এটা হলো এক্স অক্ষ, এই জন্য এটার নাম দিব এক্স ও এক্স প্রাইম। এই যে ও, এটাকে বলা হয় মূল বিন্দু বা অরিজিন। এটার স্থানাঙ্ক সবসময় 0,0। মূল বিন্দুর স্থানাঙ্ক কি? 0,0। এটা মনে রাখতে হবে, মূল বিন্দুর স্থানাঙ্ক 0,0, আর মূল বিন্দুকে প্রকাশ করা হয় ও দিয়ে। এবার আসি, এই মাথায় ওয়াই আর নিচেই হলো ওয়াই প্রাইম, ওয়াই প্রাইম। আমরা স্থানাঙ্ক সম্পর্কে অনেকেরই ধারণা আছে বা আমরা স্থানাঙ্ক সম্পর্কে জানি যে কিভাবে একটা বিন্দু স্থাপন করতে হয়। কিভাবে স্থাপন করতে হয়? মনে করো আমার কাছে একটা বিন্দু আছে 3,3 বা 3,5, এই বিন্দুটাকে আমি স্থাপন করতে চাচ্ছি এই স্থানাঙ্ক ব্যবস্থার মধ্যে। তাহলে আমি কি করতে পারি বলো তো দেখি? এই অরিজিন থেকে যাত্রা শুরু সব সময় আমি +3 পেয়েছি এক্স এর মান হিসেবে। একটা স্থানাঙ্কে দুইটা জিনিস থাকে, একটা থাকে প্রথমে সেটাকে আমরা বলি ভুজ, আর ভুজ মানে হলো এক্স এর মান। ভুজ মানে কার মান? এক্স এর মান। আর একটা থাকে কোটি, কোটি, কোটি মানে হচ্ছে ওয়াই, মানে ওয়াই এর মান, ওয়াই এর মান। এগুলো তোমরা জানো, তাও হালকা একটু আলোচনা করতেছি। তাহলে প্রথমটা হলো এক্স এর মান, পরেরটা হলো ওয়াই এর মান, আর এই পুরো জিনিস নিয়ে তৈরি হয় একটা স্থানাঙ্ক। কথা কি বুঝছো? তো এখন আমরা শুরুটা কোত্থেকে করব? অরিজিন মানে মূল বিন্দু থেকে করব। যেহেতু এক্স এর মান আছে +3, তার মানে আমি ডান দিকে 3 ঘর যাব, 1 2 3। আর ওয়াই এর মান আছে +5, তার মানে আমি উপর দিকে 5 ঘর যাব, 1 2 3 4 5। তার মানে এই যে পজিশনটা তৈরি হলো এইটা হলো 3,5 বিন্দু। কথা কি বুঝছো? তাহলে বলো তো এই স্থানাঙ্ক ব্যবস্থাতে 3,5 দ্বারা এই বিন্দু ব্যতীত আর অন্য কোনো বিন্দু কি প্রকাশ করা সম্ভব বা দেখানো কি সম্ভব? নেভার। একটা বিন্দুই দেখানো যাবে, একটা বিন্দুই 5,3 দ্বারা প্রকাশ করা যাবে। কথা কি ক্লিয়ার হচ্ছে? আবার একটু বোঝো, একটু চিন্তা করো তো। তার মানে আমাকে যদি 3,5 বলে তাহলে 3,5 মানে আমাকে এক্স অক্ষের ডান দিকে 3 ঘর যেতে হবে, ওয়াই অক্ষের উপর দিকে 5 ঘর যেতে হবে। তাহলে এই কথা মেনটেন করে আসলে আমি সব সময় এইখানেই আসব, এ বাদে অন্য কোনো জায়গায় আমি যেতে পারবো না। এই জন্যে
এই একটা বিন্দু দ্বারা কেবলমাত্র একটা স্থানাঙ্কই প্রকাশ পায়, একটা পজিশনই প্রকাশ পায়, একাধিক পজিশন প্রকাশ করা সম্ভব না। যেমন আমি যদি বলি -3,2, -3,2 বুঝো x এর মান -3, তাহলে আমি এইখান থেকে কি ডান পাশে যাব কখনো ভুল করেও? x এর মান -3, তার মানে আমাকে তো ডান পাশে যাওয়ার কোনো সুযোগ নাই, আমাকে যেতে হবে কোন পাশে? বাম দিকে। যেহেতু -3, তাহলে আমাকে বাম দিকে যেতে হবে 3 ঘর, আসলাম বাম দিকে 3 ঘর। এবার y এর মান 2 বলছিলাম, যেহেতু আমি স্থানাঙ্ক বলছি -3,2, তাহলে y এর মান হচ্ছে 2, তার মানে আমাকে উপর দিকে যেতে হবে 2 ঘর। তার মানে এই যে -3,2 দ্বারা এই বিন্দু ছাড়া আর অন্য কোনো বিন্দুকে প্রকাশ করা একেবারেই সম্ভব না, পসিবল না। কথা কি বুঝছো? তার মানে বুঝো এটা কেমন সিস্টেম, যে একটা স্থানাঙ্ক বলা মানে হলো ওই বিন্দু বাদে অন্য কোনো জায়গায় সে যাবে না, যেভাবে সে যা ঘুরে ফিরে ওই জায়গায় আসতে হবে। কথা কি বুঝছো? তার মানে স্থানাঙ্ক ব্যবস্থাতে এই বিন্দুগুলোই হচ্ছে মেন ফ্যাক্টর। কথা কি বুঝছো? বিন্দুগুলোই হচ্ছে মেন ফ্যাক্টর। তাহলে আমরা এইটুকু বুঝলাম, x এর মান প্লাস হলে আমরা যাব ডান পাশে, মাইনাস হলে বাম পাশে। তাহলে y এর মান প্লাস হলে উপরে যাব, y এর মান মাইনাস হলে কোন দিকে যাব? নিচের দিকে যাব। তার মানে আমার যদি কখনো স্থাপন করতে হয় -3 -2, -3 -2, তার মানে আমি এই যে বাম দিকে যাব 3 ধাপ, নিচের দিকে আসবো 3 ধাপ, -3 -2, সরি নিচের দিকে আসবো 2 ধাপ। এই হচ্ছে আমার -3 -2 বিন্দু। তার মানে -3 -2 দ্বারা এই বিন্দু বাদে অন্য কোনো বিন্দু প্রকাশ করা সম্ভব না। ঠিক আছে? আচ্ছা, এখান থেকে একটা ছোট্ট জিনিস একটু বুঝে নেই। দেখো তো, তার মানে প্রথম যে চতুর্ভাগটা, এটা তো আমরা সবাই জানি, এটা প্রথম চতুর্ভাগ, এটা দ্বিতীয় চতুর্ভাগ, এটা তৃতীয় চতুর্ভাগ, এটা চতুর্থ চতুর্ভাগ। যে প্রথম যে চতুর্ভাগটা, সেইখানে স্থানাঙ্কে কি হয়? প্লাস কমা প্লাস হয়, x এর মানও প্লাস হয়, y এর মানও প্লাস হয়। দ্বিতীয় যেটা, সেটাতে মাইনাস কমা প্লাস হয়, x এর মান মাইনাস, y এর মান প্লাস। তৃতীয় যেটা, সেটাতে কি হয় বলো তো দেখি? মাইনাস কমা মাইনাস হয়, মাইনাস কমা কি হয়? মাইনাস, মাইনাস কমা মাইনাস মানে x এর মানও মাইনাস, y এর মানও মাইনাস, এটা তৃতীয় চতুর্ভাগে হয়। এবার যদি প্লাস কমা মাইনাস হয়, সেটা হয় চতুর্থ চতুর্ভাগ, প্লাস কমা মাইনাস, এটা কোন চতুর্ভাগ? চতুর্থ চতুর্ভাগ। কথা কি ক্লিয়ার? ওকে নূর মোহাম্মদ, আমি ভালো আছি। এবার এখানে মনোযোগ দে, খুব গভীর মনোযোগ দে। তাহলে এতক্ষণ ধরে আমরা যা শিখলাম, সেখানে কি কি শিখলাম? একটা বিন্দু কিভাবে আসতে পারে, এখানে কয়টা ডাইমেনশন আছে, এখানে 3টা ডাইমেনশনের কোনো কথা আমরা আলোচনা করি নাই, এখানে শুধুমাত্র 2টা ডাইমেনশন আছে। এখানে কয়টা ডাইমেনশন? শুধুমাত্র 2টা ডাইমেনশন। অর্থাৎ এটা শুধুমাত্র একটা তলের উপর বা সমতলের উপর হিসাব করা হচ্ছে। এটা কিন্তু কতটুকু উঁচুতে আছে সেটা কখনো হিসাব করা হয় না। উঁচুটা দেখাইতে গেলেই মাত্রা আরেকটা বাড়বে বা ডাইমেনশন আরেকটা বাড়বে। কথা কি বুঝছো? আচ্ছা, যেমন আমি যে জায়গায় দাঁড়ায় আছি, সমতলের দিকে চিন্তা করো। আমি যেখানে দাঁড়িয়ে আছি সমতল হলে সেটা পায়ের জন্য যা হবে, মাথার জন্যও তাই হবে। কথা কি বুঝছো? মানে আমি এই পাশের ওয়াল থেকে, বাম পাশের ওয়াল থেকে আমার পা যত দূরে, মাথাও ঠিক তত দূরে। পেছনের ওয়াল থেকে আমার পা যত দূরে, মাথাও ঠিক তত দূরে। কিন্তু পা আর মাথা কি এক? পা আর মাথা কি এক? এক না। ভেবে দেখো। তার মানে পা এবং মাথাকে যদি আলাদা করতে হয়, আলাদা করে এক্সপ্লেন করতে হয়, তাহলে আমাকে আর একটা মাত্রা যোগ করতে হয়, আর একটা ডাইমেনশন যোগ করতে হয়। কি? সেটা হলো উচ্চতা। মানে আমি পিছনের ওয়াল থেকে কত দূরে, বাম পাশের ওয়াল থেকে কত দূরে, এইটা ব্যাখ্যা করা হয় শুধুমাত্র 2 ডাইমেনশনালি। কিন্তু আমি নিচে থেকে কত উপরে বা উপর থেকে কত নিচেই, সেটা যদি ব্যাখ্যা করতে পারি, তাহলে সেখানে আর একটা ডাইমেনশন অ্যাড হয়। সেইখানে স্থানাঙ্ক হয় এইরকম, x, y, z, x, y, z। তার মানে আমরা বলতে পারি x আর y এটা নিয়ে হচ্ছে সমতলীয় স্থানাঙ্ক, সমতলীয় স্থানাঙ্ক। কথা কি বুঝছো? এটা হলো সমতলীয় স্থানাঙ্ক, মানে একটা সমতলে এটার স্থানাঙ্ক এক্সপ্লেন করা হয়। কিন্তু যখনই জেড ইনক্লুড করব, তার মানে এটা মাত্রা আর একটা বাড়ায় দিবে। জেড আসলে কি? উচ্চতা, উচ্চতা বা অন্য ডাইমেনশন নির্দেশ করে, যেটা আমরা ইন্টারমিডিয়েটেও পাবো না খুব বেশি, অনার্সে গেলে পাবো।
এই যে উচ্চতা এটা বা এই ডাইমেনশনটা আমরা পরের ক্লাসে পাবো, উপরের ক্লাসে, ঠিক আছে? তো যাক, এটা আমরা বাদ দিলাম আপাতত, ঠিক আছে? তাহলে আমরা এখান থেকে এইটুকু ফিক্সড করে ফেলি মাথায়, একটা স্থানাঙ্ক দুইটা জিনিস নিয়ে তৈরি হয়, এক্স এর মান আর ওয়াই এর মান। এক্স আর ওয়াই, এক্স কে বলা হয় ভুজ, ওয়াই কে বলা হয় কোটি। মনের মধ্যে এটা সেভ করে ফেলো, এক্স কে বলা হয় ভুজ, ওয়াই কে বলা হয় কোটি। আর এই ধরনের স্থানাঙ্ক ব্যবস্থাকে বলা হয় কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা বা কার্তেশিয়ান কোঅর্ডিনেট সিস্টেম। আচ্ছা, এবার আমরা এইটুকু বুঝতে পারলাম যে এক্স এর মান প্লাস ওয়াই এর মান প্লাস হলে এটার অবস্থান হয় প্রথম চতুর্ভাগে, এক্স এর মান প্লাস ওয়াই এর মান মাইনাস হলে হয় এটা চতুর্থ চতুর্ভাগে, এক্স এর মান মাইনাস ওয়াই এর মান প্লাস হলে দ্বিতীয় চতুর্ভাগে, এক্স এর মান মাইনাস ওয়াই এর মানও মাইনাস তাহলে তৃতীয় চতুর্ভাগে। ঠিক আছে, ঠিক আছে। এবার চলো আরেকটা ছোট্ট একটা ব্যাপার বুঝে নেই। আচ্ছা, এই যে এই বিন্দুর স্থানাঙ্ক কত বলো তো দেখি? 3,5 না? এই বিন্দুর স্থানাঙ্কটা কত? 3,5 না? এখন যদি আমি তোমাকে জিজ্ঞাসা করি বলো তো দেখি এই বিন্দুর দূরত্ব এক্স অক্ষ হতে কত দূরে? তোমরা কি বলবা? এক্স অক্ষ হতে এইটুকু না এই বিন্দুর দূরত্ব? এইটুকুই তো নাকি? এক্স অক্ষ হতে এই বিন্দুর দূরত্ব কি এতটুকু না? একটু ফিল করে দেখো তো এতটুকু কিসের মান? এই যে দাগটুকু আমি দিয়েছি এটা কিসের মান? এইখান থেকে এইটুকু, এই যে এই 5 না, এই 5 না মানে ওয়াই এর মান না? এইটুকু কার মান? এটুকু হলো ওয়াই এর মান, মানে কোটির মান। তাহলে এখন কি আমি বলতে পারি এক্স অক্ষ হতে কোনো বিন্দুর দূরত্ব কার সমান? ওয়াই এর মানের সমান। এক্স অক্ষ হতে কোনো বিন্দুর দূরত্ব কার মানের সমান? ওয়াই এর মানের সমান। আবার একটু ফিল করো, দেখো এবার যদি আমি তোমাকে জিজ্ঞাসা করি ওয়াই অক্ষ হতে এই বিন্দুর দূরত্ব কত, মানে এইখান থেকে এই বিন্দুর দূরত্ব কত, একটু ফিল করো তো, এটাও আবার ফিল করো একটু। ওয়াই অক্ষ হতে এই বিন্দুর দূরত্বটা কত একটু ভাবো, একটু চিন্তা করো। ওয়াই অক্ষ হতে এই বিন্দুটার দূরত্ব কি ওই 3-এর সমান না? কারণ এইখান থেকে এইটুকু 3 ছিল, এই যে এইখান থেকে এইটুকু, ও থেকে এইটুকু ছিল 3 একক 3, আর এইখান থেকে এইটুকু ছিল 5 একক, তাই এই বিন্দুর স্থানাঙ্ক হয়েছিল 3,5। তার মানে এইখান থেকে এইটুকু যদি 3 হয়, এইখান থেকে এইটুকু কি হবে? 3 হবে। ইভেন এইখান থেকে এইটার মানও কত হবে? 3 হবে। কথা ক্লিয়ার? তার মানে এই বিন্দুটার স্থানাঙ্ক হচ্ছে 3,5, এক্স অক্ষ হতে এর দূরত্ব হচ্ছে 5 একক মানে ওয়াই এর মানের সমান, আর ওয়াই অক্ষ হতে এর দূরত্ব হলো 3 একক মানে এক্স এর মানের সমান। তার মানে আমরা কি বলতে পারি এক্স অক্ষ হতে কোনো বিন্দুর দূরত্ব ওয়াই এর মানের সমান, আর ওয়াই অক্ষ হতে কোনো বিন্দুর দূরত্ব এক্স এর মানের সমান। ওয়াই অক্ষ হতে কোনো বিন্দুর দূরত্ব কার সমান? এক্স এর মানের সমান। এখন তোমরা আমাকে বলো এই কথাটুকু বুঝতে পারলে কিনা? এটা ক্লিয়ার? রাইট। চলো আমরা এখন এই কথাটুকু একটু লিখে দিই, এই কথাটুকু একটু লিখি, এটা নোট। তাহলে নোটটা কি? 1 নম্বর কথা হলো এক্স অক্ষ হতে কোনো বিন্দুর দূরত্ব এক্স অক্ষ হতে কোনো বিন্দুর দূরত্ব কার সমান? ওয়াই এর মানের সমান। ওয়াই এর মানের সমান। আচ্ছা, মান কেন বললাম একটু ভাবো। ধরো এই বিন্দুর কথাই ভাবো, এই বিন্দুর ক্ষেত্রে এই বিন্দুটার জন্য একটু চিন্তা করো তো দেখি, এই বাম পাশের এই বিন্দুটার জন্য একটু চিন্তা করো। এই যে এই বিন্দুটা এক্স অক্ষ হতে কয় একক দূরে বলো তো? এক্স অক্ষ হতে 2 একক দূরে। এবার যদি আমি জিজ্ঞাসা করি ওয়াই অক্ষ হতে কয় একক দূরে? ওয়াই অক্ষ হতে কয় একক দূরে? এখানে কিন্তু মানটা আছে -3, কিন্তু আমরা কি -3 বলবো? -3 একক দূরে বলবো? আসলে দূরত্ব কি নেগেটিভ হয়? তার মানে দূরত্ব নেগেটিভ হবে না, এটা 3 একক দূরে, কিন্তু দিক আসলে নেগেটিভ দিক, তাই এখানে -3 দিয়েছি। মাথায় ঢুকাও কিন্তু ব্যাপারটা। আসলে এইখান থেকে এইটুকু দূরত্ব ঠিকই 3 একক, এই দূরত্বটা ঠিকই 3 একক, কিন্তু যেহেতু এটা নেগেটিভ দিকে তাই আমরা স্থানাঙ্কে কি দিয়েছি? মাইনাস দিয়েছি। পজিটিভ দিক হলে স্থানাঙ্কে প্লাস দিতাম, ঠিক আছে না? তার মানে এই জন্য আমি বলেছি এক্স অক্ষ হতে কোনো বিন্দুর দূরত্ব ওয়াই এর মানের সমান। আমরা চাইলে এটাকে এইভাবে লিখতে পারি, অর্থাৎ মডুলাস ওয়াই। মডুলাস কেন দিলাম?
কারণ নেগেটিভ হলেও আমরা নেগেটিভটা নিব না, দূরত্বকে নেগেটিভ হিসেবে আমরা কখনোই নিব না। তাহলে মডুলাস ওয়াই হচ্ছে এক্স অক্ষ হতে কোনো বিন্দুর দূরত্ব। এবার বলো তো ওয়াই অক্ষ হতে কোনো বিন্দুর দূরত্ব তাহলে কি হবে? আমরা 2 নম্বর নোটটা কি লিখতে পারি বলো তো? ওয়াই অক্ষ হতে কোনো বিন্দুর দূরত্ব, 2 নম্বর নোটটা হচ্ছে এরকম, ওয়াই অক্ষ হতে কোনো বিন্দুর দূরত্ব, কোনো বিন্দুর দূরত্ব কিসের মানের সমান? কোনো বিন্দুর দূরত্ব এক্স এর মানের সমান, এক্স এর মানের সমান। অর্থাৎ এই ক্ষেত্রে কি হবে? অর্থাৎ এই ক্ষেত্রে হবে মডুলাস এক্স। একটু নোটগুলো লিখে রাখো, এটা হবে মডুলাস এক্স। বলো তো এই পর্যন্ত বুঝতে পারছো কিনা? এই পর্যন্ত ক্লিয়ার? ডান কিনা? তাহলে আমার মনে হয় এই পর্যন্ত তোমরা ক্লিয়ারলি বুঝতে পারছো। যদি কেউ কোনো টপিকস না বুঝো তাহলে তোমাকে স্থানাঙ্কের যে ব্যাপারগুলো আছে সেইগুলো নিয়ে একটু ভাবতে হবে। হয়তোবা তুমি ছোটকালে স্থানাঙ্কগুলো ব্যবহার করো নাই কখনো। ঠিক আছে, সবাই বুঝতে পারছি আসলে, সবাই ক্লিয়ার? ওকে, চলো আমরা নেক্সট টপিকসে যাই। এই টপিকসের হেডিং দাও তোমরা এরকম, এই টপিকসের, ও মাই গড খালি উল্টা পাল্টা হয়ে যাচ্ছে কেন? এই দেখ তো, আমি আগে যে 2 বার দাগ দিয়েছিলাম সেটা এইখানে 2 বার হয়ে গেছে। তাহলে এটা কি হবে? মডুলাস ওয়াই, একবার দিলাম। ঠিক আছে, ওকে চলো আমরা নেক্সট টপিকসে যাই। এটার হেডিং দাও দুইটি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব। ঠিক আছে, ওকে থ্যাংক ইউ। চলো আমরা হেডিং দেই। হেডিংটা হচ্ছে এরকম যে দুটি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব নির্ণয়। দুটি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব নির্ণয়। ওকে, এটা হচ্ছে আমাদের হেডিং। তাহলে এই জিনিসটা আমরা আসলে এখন নির্ণয় করতে যাচ্ছি। এটা মূলত আমরা জ্যামিতিক উপায়ে প্রথম শিখব। কি উপায়ে? জ্যামিতিক উপায়ে শিখব। জ্যামিতিক উপায়ে কিভাবে দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করতে হয় তার আগে আমরা একটু টেকনিকটা শিখে নেই। মনে করো এই হচ্ছে একটা বিন্দু, এই আর একটা বিন্দু। এই বিন্দুর স্থানাঙ্ক ধরো x1, y1, এই বিন্দুর স্থানাঙ্ক। আর এই বিন্দুটার স্থানাঙ্ক হলো x2, y2। কথা ক্লিয়ার? আমি যে দুইটা বিন্দু নিয়েছি এই দুইটা বিন্দুর মধ্যে একটার স্থানাঙ্ক x1, y1 আর একটার স্থানাঙ্ক x2, y2। এখন যদি আমি চাই এদের মধ্যে ডিরেক্টলি একটা দূরত্ব বের করতে পারি না? সরাসরি দূরত্ব যেটা বা লম্ব দূরত্ব যেটা, এটা চাইলে আমরা বের করতে পারি। দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব এটা কি ফিতা দিয়ে মেপে বের করব? ফিতা দিয়ে যেন মেপে না বের করা লাগে এর জন্য ওই আমাদের রেনে দেকার্তে সাহেব একটা টেকনিক বলে দিয়েছে বা সিস্টেম বলে দিয়েছে। সেটা কিরকম? সেটা হলো আমরা দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব খুব সহজে এইভাবে বের করতে পারি। দূরত্ব d সমান হবে স্কোয়ার রুট, বড় সাইজের একটা স্কোয়ার রুট দিব, মানে রুট দিব। রুট দেওয়ার পরে কি করব? এই যে ওইটা থেকে ওই ভুজ থেকে এই ভুজটা বাদ দিব, মানে x2 - x1 তার স্কোয়ার। এখন যদি তুমি মনে মনে ভাবো যে স্যার আমি x1 - x2 দিব, প্রথমটা থেকে পরেরটা বাদ দিব, নো ইস্যু, কোনো সমস্যা নাই। তুমি চাইলে এটাকে এইভাবেও লিখতে পারবা। সেটা কিরকম? স্কোয়ার রুট x1 - x, কি অবস্থা দেখো তো, বোর্ডে দুষ্টামি শুরু করলো যে এখন। এই বোর্ড কেন দুষ্টামি করে বলো তো? আমার সাথে কেন দুষ্টামি করে? এটা কি x1 - x2 তার হোল স্কোয়ার লিখলাম, অর্থাৎ এই ভুজ থেকে এই ভুজে বিয়োগ করে তার স্কোয়ার দিলাম। ঠিক আছে, প্লাস মাঝখানে কি প্লাস, ভালো করে খেয়াল করো। এরপরে কি y1 - y2 তার স্কোয়ার দিলাম। যেহেতু উপরে হোল স্কোয়ার আছে তাই আমরা চাইলেই
1 আর 2 এটা নিয়ে আমাদের কোনো ইস্যু না, চাইলে 1 আগে দিতে পারি, 2 পরে দিতে পারি, অথবা 2 আগে দিতে পারি, 1 পরে দিতে পারি, এটা নো ইস্যু। ঠিক আছে, তাহলে কথাটা হচ্ছে দুইটা বিন্দুর দূরত্ব এইভাবে খুব সহজে আমরা বের করতে পারি। এই ফর্মুলাটা কেমনে আসছে সেটা আমরা শিখবো, কিন্তু আমরা কয়েকটা প্র্যাকটিস আগে একটু করে নেই। দেখো এটাকে আমি একটু খাঁটি বাংলায় কি লেখা যায় সেটা একটু দেখাতে চাই। খাঁটি বাংলায় আমরা এটা লিখতে পারি, দেখো খাঁটি বাংলায় আমরা লিখতে পারি স্কোয়ার রুট ভুজ দুটির অন্তর স্কোয়ার, ভুজ দুটির অন্তর মানে বিয়োগফল, এটার আবার হার্ট ভেবে নিও না, ঠিক আছে? আবার ভেবে নিও না এটা হচ্ছে আন্টির মেয়ের হার্ট বা আন্টির ছেলের হার্ট, এটা ভাবার কোনো সুযোগ নাই। বিয়োগ মাঝখানে যোগ দিয়ে কি কোটি দুটির অন্তর তার স্কোয়ার, কোটি দুটির অন্তর তার উপর কি হবে স্কোয়ার হবে। এটা হলো শর্টকাট বা খাঁটি বাংলা, ফর্মুলার খাঁটি বাংলা। ওকে, চলো এখন আমরা একটু প্র্যাকটিস করে দেখি। মনে করো আমার কাছে দুইটা বিন্দু আছে, কি কি আছে? ধরো এই যে 3,2 বিন্দু আর 5,-3 বিন্দু, এই দুই বিন্দুর মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করতে চাচ্ছি। ধরো এই বিন্দুর নাম দিলাম এ, এইটার নাম দিলাম বি। তাহলে এ বিন্দুর স্থানাঙ্ককে আমরা সবসময় এইভাবেই লিখবো, এ দিয়ে ব্র্যাকেট দিয়ে স্থানাঙ্ক, বি দিয়ে ব্র্যাকেট দিয়ে স্থানাঙ্ক। কেউ কিন্তু ভুল করেও এটা করবা না যে এ দিয়ে সমান দিয়ে স্থানাঙ্ক লিখছো 3,2, এটা করবা না, এটা করা যাবে না। ওকে ডান, এটা ভুলেও করবা না। তাহলে এ হচ্ছে 3,2 আর বি হচ্ছে 5-3। এখন আমাকে দূরত্ব বের করতে হবে। কার দূরত্ব? এ বি এর মধ্যবর্তী দূরত্ব। তাহলে এ বি সমান কি হবে? স্কোয়ার রুট। ভালো করে খেয়াল করো, 1 সেকেন্ডের মধ্যে এটা করে ফেলবো। 3 - 5, 3 - 5 মানে 3 - 5। কেউ 5 - 3ও লিখতে পারো, হোল স্কোয়ার করলে একই মান আসবে। 3 - 5 এর স্কোয়ারও যা, 5 - 3 এর স্কোয়ারও তাই। বুঝছো? এটা যদি স্কোয়ার না থাকতো তাহলে আলাদা হতো। ভালো করে বুঝছো কিন্তু। দেখো a - b এটাও যা, b - a এটাও তা না। কিন্তু যদি আমি স্কোয়ার দিই, এর উপর স্কোয়ার দিই, এর উপর স্কোয়ার দিই, ধরো এটার মান পজিটিভ আসছিল, এটার মান নেগেটিভ আসছিল, মান তো সেমই আসবে, কিন্তু স্কোয়ার করলে পজিটিভ হোক আর নেগেটিভ হোক ওটার মানটা কি হয়ে যাবে? পজিটিভ হয়ে যাবে, তাই না? এই জন্য স্কোয়ার থাকলে a - b ও যা, b - a ও তাই। কথা ঠিক আছে? কোনো ভেজাল আছে? কিন্তু স্কোয়ার না থাকলে কিন্তু তারা আলাদা, বুঝছো? ঠিক আছে, চলো এখন আমরা তাহলে 3 - 5 এর স্কোয়ার, আমার সাথে সাথে তোমরা করবা, প্লাস এ দেখো তো 2 থেকে 3 বাদ দিব, কিন্তু -3 আছে, বুঝো? তাহলে আমাকে এরকম লিখতে হবে না, 2 মাইনাস আবার -3, পুরোটা আবার ব্র্যাকেট দিয়ে স্কোয়ার। তো আমরা এখন থেকে কখনো এরকম লিখবো না, আমরা ডিরেক্ট করব। কিভাবে করব? আমরা তো একটু বড় হয়েছি, তাই না? এইভাবে ডিরেক্টলি লিখবো 2, যেহেতু এই স্থানাঙ্কের আগে মাইনাস আছে, এর আগে কি আছে? মাইনাস আছে, আর এই ফর্মুলায় একটা মাইনাস আছে, তার মানে মাইনাস একবার কি দিয়ে দিব? প্লাস। 2 + 3 তার স্কোয়ার। এইখানে একক লিখতে ভুল করা যাবে না, একক লিখতেই হবে। সিস্টেমটা ক্লিয়ার না? একেবারে ক্লিয়ার, আশা করি ক্লিয়ার। তাহলে দেখো তো কি থাকে? স্কোয়ার রুট 3 - 5 করলে থাকে -2, তাহলে -2 এর স্কোয়ার প্লাস 2 আর 3 যোগ করলে হয় 5 এর স্কোয়ার। তার মানে -2 এর স্কোয়ার করলে 4 আর 5 এর স্কোয়ার করলে 25। এই পুরোটার উপর আবার কি হবে? পুরোটার উপর আবার হবে একটা রুট, তার মানে রুট কত হবে? রুট 29। রুট বোর্ডে কি করে বুঝলাম না, বোর্ড আমার সাথে সিনিমিনি খেলতেছে, এত বড় সাহস বোর্ডের। 4 আর 25 যোগ করলে 29, তার মানে এই যে রুট 29 একক, এইটা হলো আমাদের দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব, মানে এ বি এর মধ্যবর্তী দূরত্ব। কথা কি বুঝছো? তার মানে আমরা আরেকটা একটু দেখি। ধরো আমার কাছে বিন্দু এবার এইটা না থেকে আরেকটা আছে, সেই বিন্দুটা কি একটু খেয়াল করো। বিন্দুটা ধরো -7 - 2 কমা আরেকটা বিন্দু কি? আরেকটা বিন্দু মনে করো -5 আর 2। বুঝো? ভালো করে খেয়াল করো। এবার এই বিন্দুর নাম দিলাম পি আর এটার নাম দিলাম কিউ। তাহলে এখন আমি পি কিউ সমান বের করব, পি কিউ এর দূরত্ব। তোমরা একটু আমার সাথে সাথে বলতে থাকো তো দেখি কি হবে। একটু তাড়াতাড়ি বলো তো কি হবে, খুব তাড়াতাড়ি। ধরো আমার সামনেই তোমরা আসো, একটু বলো, জোরে জোরেই বলো, তোমরা শুনুক যে তোমরা পড়াশোনা করছো। তাহলে এটার আগে কিন্তু -7 আছে, তাহলে -7। এইটার আগে কি আছে? মাইনাস আছে। আমি বলছিলাম না এটার আগে মাইনাস থাকলে ফর্মুলার মাইনাসের সাথে হিসাব কিতাব হয় এটা কি হয়ে যাবে? প্লাস।
তাহলে -7 + 5 তার স্কোয়ার প্লাস, এবার এখানে আছে -2, ওইখানে আছে শুধু 2, তাহলে ওটা হবে -2, তাহলে -2 তার স্কোয়ার। তার মানে হিসাব করো কত আসে, স্কোয়ার রুট, এখানে থাকে -2 তার স্কোয়ার আর ওইখানে থাকে -4 তার স্কোয়ার। এটা হিসাব করলে যা আসবে তাই রেজাল্ট। আমি বলতে পারি এটা রেজাল্ট হবে কত, 16 আর 4 20, মানে √20 হবে, √20 একক। তাহলে বলো তো দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব নির্ণয়, এটা কি বুঝতে পারছো কিনা? দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব নির্ণয়, এটা বুঝতে পারছো কিনা বলো, একটু জানাও প্লিজ। আমরা এখন এই সূত্রটা কেমনে আসছে সেটা শিখব। এটা অনেক সময় পরীক্ষায় দিতে পারে, জ্যামিতিক উপায়ে দুটি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করো। ঠিক আছে না এই পর্যন্ত? ওকে নূর মোহাম্মদ, থ্যাংক ইউ নূর মোহাম্মদ, উইলিয়াম ডান, ওকে ওকে, একেবারে ফকফকা ক্লিয়ার, তকতকা ক্লিয়ার। চলো এখন আমরা এই জিনিসটা কেমনে আসছে, মানে এই কেন আমরা রুট আনি, কেন আমরা এইসব করি, দুইটা বিন্দুর মধ্যে পার্থক্য আনি, এটা আমরা একটু বুঝতে চাই। এটা বোঝার জন্য আমরা একটা ফিগার বা জ্যামিতিক উপায়ে এটা কেমনে আসছে সেটা একটু দেখব বা শিখে আসবো। এটা অনেক সময় পরীক্ষায় স্যারেরা পাকনামি করে দিয়ে দিতে পারে, মানে তুমি কতটুকু পারো এটা দেখার জন্য তোমার টিচার একটু চেক করতে পারে, যে দেখি দিয়ে দেই যে জ্যামিতিক উপায়ে নির্ণয় করো দুটি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব, তখন তো একটু টেনশন লাগবে তাই না, জ্যামিতিক উপায়ে কেমনে বের করব। নো টেনশন, আমি আছি না, মেহু না। ওকে চলো আমরা পরের স্লাইডে যাই। এবার তোমরা হেডিং দাও। হেডিংটা হচ্ছে এরকম যে দুটি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব নির্ণয়, কিন্তু আগে লেখো জ্যামিতিক উপায়ে। কি উপায়ে? জ্যামিতিক উপায়ে দুটি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব নির্ণয়। জ্যামিতিক উপায়ে দুটি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব নির্ণয়। ক্লিয়ার? এটা আমরা শিখবো এখন। তাহলে জ্যামিতিক উপায়ে দুটি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব যদি নির্ণয় করতে হয়, তাহলে এখন মনে করো আমরা একটা স্থানাঙ্ক ব্যবস্থা আগে তৈরি করতে চাই। একটা স্থানাঙ্ক ব্যবস্থা আগে আমরা তৈরি করি। ধরো তাহলে এই হচ্ছে এক্স, এটা হলো এক্স প্রাইম, এটা হলো ওয়াই, আর নিচে হলো ওয়াই প্রাইম। ধরো এই একটা বিন্দু, এইখানে একটা বিন্দু আছে মনে করো, এই বিন্দুর স্থানাঙ্ক হলো x1, y1। এই বিন্দুর স্থানাঙ্ক, এই বিন্দুর স্থানাঙ্ক x1, y1 মানে কি, সহজে আমরা যদি বুঝতে চাই বা সহজে যদি এক্সপ্লেন করতে চাই, এইখান থেকে এইটুকুর মান হলো y1, এইখান থেকে এইটুকুর মান কি, এইটুকু হলো y1, আর নিচের এইটুকু হলো x1। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে বলো? এই বিন্দুটা x1, y1 কেমনে আসলো, এইখান থেকে এইটুকু x1, তারপরে এইখান থেকে এইটুকু y1, তাই এই বিন্দুর স্থানাঙ্ক হয়েছে x1, y1। ডান। এবার চলো আরেকটা বিন্দু নেই, আরেকটা বিন্দু মনে করো এইখানে আছে, এইখানে এই বিন্দুর স্থানাঙ্ক মনে করো x2, y2। একটু বুঝো, তাহলে এই বিন্দুর স্থানাঙ্ক যে x2, y2, এটাও আবার কেমনে আসলো, এটা x2, y2 এটা কেমনে আসলো, একটু চিন্তা করো তো দেখি। তার মানে এই যে এই মাথা থেকে এইটুকু, এই যে এইখান থেকে এইটুকু, এইটুকুর মান হলো y2, এইটুকুর মান কি, এইটুকুর মান হলো y2। তাহলে এইটুকুর মান হচ্ছে y2, আর এই ও থেকে এই পর্যন্ত এই মানটা হলো x2। ভালো করে বুঝছো, তাহলে এইটুকু হচ্ছে y2, আর এইখান থেকে শুরু করে আমরা এটার নাম দিলাম অরিজিন ও, আর এটার নাম দিলাম ধরো p। তাহলে OP এর মানটা হলো x2। OP এর মান এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত এইটুকুর মান হলো কি, এইটুকুর মান হলো x2, আর এইখান থেকে এইটুকু ছিল হচ্ছে x1। কথা ক্লিয়ার? আর এই পুরোটা হলো y2। এখন বলো এইটুকু ক্লিয়ার কিনা, বুঝছি না? আচ্ছা, এবার
আমাদের x1, y1 আর x2, y2 মানে এই দুই বিন্দুর নাম যদি আমি দেই, এটা a বিন্দু আর এটা b বিন্দু, তাহলে আমাকে a b এর মধ্যবর্তী দূরত্ব মানে এই দূরত্বটা আমাদেরকে নির্ণয় করতে হবে। আমাদেরকে এই যে এই দূরত্বটা বের করতে হবে। ওকে, মানে a b এর দূরত্ব আমাদেরকে নির্ণয় করতে হবে। তাহলে এই দূরত্ব বের করার জন্য আমরা একটা কাজ করি, কাজটা হচ্ছে একটা লম্ব আঁকি, এ থেকে এই বিপি এর উপর একটা লম্ব আঁকি। এ থেকে বিপি এর উপর যে লম্বটা আঁকলাম সেটা হলো এইটা। ক্লিয়ার? এ থেকে কার উপর লম্ব আঁকলাম? বিপি এর উপরে। এই লম্বটার নাম ধরো দিলাম আমি, এই লম্বটার নাম দিলাম মনে করো এ এম। লম্বের নাম কি দিলাম? এ এম দিলাম। কথা কি বুঝছো? এ এম লম্ব আঁকলাম। বলো তো এই পর্যন্ত বুঝছি কিনা? বলো ঠিক আছে কিনা এই পর্যন্ত? এখন দেখো তো, একটু ফিল করো তো দেখি। তোমাদের কাছে আমার প্রশ্ন, তোমরা আমাকে এখন বলবা, আচ্ছা এই ও থেকে পি পর্যন্ত এইটুকু ছিল x2, আর ও থেকে এটার নাম দিলাম ধরো কিউ, এই বিন্দুর নাম দিলাম কিউ। ও থেকে কিউ পর্যন্ত এটা ছিল x1, তাহলে ও থেকে পি পর্যন্ত x2 যদি হয়, ও থেকে কিউ পর্যন্ত যদি x1 হয়, তাহলে বলো তো পি কিউ এর মানটা কি হবে? মানে পি কিউ মানে হচ্ছে এইটুকু, এইটুকুর মান কি হবে বলো তো দেখি। এই পি কিউ এর মানটা কত হবে? একটু চিন্তা করলেই তোমরা বলতে পারবা। পি কিউ মানে এই যে এই অংশটুকুর মান হবে x2 মাইনাস x1। কথা কি বুঝছো? ভালো করে বুঝছো। তাহলে এইখান থেকে শুরু করে এই পর্যন্ত ছিল কি? এইখান থেকে শুরু করে এই পর্যন্ত ছিল হচ্ছে x2, এইখান থেকে শুরু করে কিউ পর্যন্ত ছিল x1, তার মানে এইটুকু হবে কত? x2 মাইনাস x1। ওকে, তাহলে এইটুকু যদি x2 মাইনাস x1 হয়, এই যে am এর মানও তো তাই হবে নাকি? x2 মাইনাস x1ই হবে। কোনো ভেজাল আছে? আশা করি কোনো ভেজাল নাই। এবার আবার চিন্তা করো, এই যে কিউ থেকে এ পর্যন্ত মানে এইটুকু ছিল y1, তাহলে এমপি এর মানটা কি হবে? y1 হবে, কারণ এরা আর এটা তো সমান। তাহলে এইটুকু y1 হলে এইটুকু y1। এবার ভাবো, এই পি থেকে বি পর্যন্ত y2, পি থেকে এম পর্যন্ত y1, তাহলে বলো তো দেখি এই যে এই বি থেকে এম পর্যন্ত এটা কি হবে? বি থেকে এম পর্যন্ত এটা হবে y2 মাইনাস y1, মানে এইটুকু হবে y2 মাইনাস y1। বলো এইটুকু বুঝতে পারছো কিনা? এটুকু ক্লিয়ার কিনা? হ্যাঁ, অনেকেই রাইট অ্যান্সার দিয়েছো, অনেকেই রাইট অ্যান্সার দিয়েছো। বলো তো ঠিক আছে কিনা? y2 মাইনাস y1। এখন একটু ভাবো তো দেখি, এই যে ত্রিভুজটা, এটা কি একটা সমকোণী ত্রিভুজ না? এই যে ত্রিভুজটা আমরা দেখতে পাচ্ছি, এই যে ত্রিভুজটা আমরা দেখতে পাচ্ছি, এই ত্রিভুজটা এটা কি একটা সমকোণী ত্রিভুজ না? তাহলে সমকোণী ত্রিভুজের ভূমির মান জানি, লম্বের মান জানি, পিথাগোরাস অ্যাপ্লাই করে এ বি এর মান বের করলেই তো কাহিনী শেষ। এখন বলো, এই এবিসি এ বি এম সমকোণী ত্রিভুজে পিথাগোরাস অ্যাপ্লাই করলে কি হয়? এখন সমকোণী ত্রিভুজটার নাম কি? এ বি এম এ। এই সমকোণী ত্রিভুজে কি বলা যায়? আমি যা লিখছি আগে, এই বিবরণগুলো তোমরা দিতে পারবা নিজেরাই। তাহলে সমকোণী ত্রিভুজ এ বি এম এ আমরা কি লিখতে পারি? এ বি স্কোয়ার সমান কি লেখা যাবে? এ বি স্কোয়ার সমান এ এম স্কোয়ার প্লাস বি এম স্কোয়ার, এ এম স্কোয়ার প্লাস বি এম স্কোয়ার। এখন চাইলেই আমি এই স্কোয়ার বাদ দিয়ে এই পাশে কি দিতে পারি? রুট দিতে পারি। তাহলে সুতরাং এ বি সমান কি হবে? রুট এম স্কোয়ার এ এম স্কোয়ার প্লাস বি এম স্কোয়ার। এখন বলো তো দেখি, রুট এ এম এর মান কত? এ এম এর মান হলো x2 মাইনাস x1 তার স্কোয়ার। বি এম এর মান কত? y2 মাইনাস y1 তার স্কোয়ার। এই হচ্ছে আমাদের সেই দূরত্ব নির্ণয়ের ফর্মুলা। এই ফর্মুলাটাই আমরা এতদিন অ্যাপ্লাই করেছি, কিন্তু জানতাম না কেমনে আসছে, তাই না? এই ফর্মুলাটাই আমরা বহুল ব্যবহার করব, অনেক জায়গায় ব্যবহার করব। আচ্ছা, এখন যেহেতু স্কোয়ার আছে, আমরা চাইলে এটাকে একটু উল্টা করেও লিখতে পারি। কিরকম ভাবে? স্কোয়ার রুট x1 মাইনাস x2 তার স্কোয়ার প্লাস y1 মাইনাস y2 তার স্কোয়ার। যে কোনো একটা তুমি লিখতে পারো। ঠিক আছে, বলো তো দেখি এই পর্যন্ত কোনো সমস্যা আছে?
বলো তো কোনো সমস্যা ফিল হচ্ছে কিনা, এটুকু ক্লিয়ার কিনা? আশা করি এটুকু একদম ক্লিয়ার। এটা হলো মূলত জ্যামিতিক উপায়ে দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব নির্ণয়। তোমরা কি করতে পারো, এই ফিগারটা আঁকবা, এই ফিগারটা আঁকার পরে তারপরে তোমরা এইভাবে লেভেলিং করবা, সব কিছু বুঝে বুঝে আমি যেভাবে করলাম। আর এখানে একটা বর্ণনা দিবা যে এই যে এ থেকে ও এক্স এর উপর কি লম্ব আঁকছিলে, এ কিউ, আর বি থেকে কি লম্ব আঁকছিলে, বিপি, এরপরে এ থেকে এম লম্ব আঁকছিলে। এই বর্ণনাগুলো শুধু দিবা, ঠিক আছে? জাস্ট এই বর্ণনাগুলো দিবা। বর্ণনাগুলো দেওয়ার পরে লাস্টে লিখবা যে সমকোণী ত্রিভুজ এততে এইটা। ডান। ওকে নূর মোহাম্মদ ক্লিয়ার, থ্যাংক ইউ দিবা, ক্লিয়ার। সবাইকে ধন্যবাদ। চলো আমরা এখন আমাদের বেসিক শেষ। আমরা এখন কি করব, আমরা এখন পরে গাণিতিক সমস্যা সমাধান করা শুরু করি। তাহলে এই যে এতক্ষণ ধরে আলোচনা করলাম এর মধ্যে খালি একটা জিনিসই মনে রাখতে হবে, এই ফর্মুলাটা আমরা ফর্মুলা কোথাও লিখবো না, কিন্তু এই ফর্মুলা যে কি পরিমাণ ব্যবহার করব সেটা একটু পরেই তোমরা বুঝতে পারবা। ওকে, তাহলে এখন বেসিক ইনফরমেশন শেষ। এই অনুশীলনী 11.1 শুরু করলাম। 11.1 কত, 11.1 1 নম্বর ম্যাথে যে 5টা ম্যাথ আছে এর মধ্যে থেকে আমি 2টা করে দিব, 3টা করে দিব। ধরো এই খ করে দিব, এই গ করে দিব, আর এই ঘ করে দিব। বাকিগুলো তোমরা নিজেরা বাসায় করবা, ঠিক আছে? দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করব। আমার সাথে সাথে তোমরা শুরু করো, এটা তোমরা নিজেরাও করতে পারবা। তাহলে আমরা প্রথম 1 নম্বরের ক করি, সরি ক না তো খ করি। ক তোমরা বাসায় করবা। খ, তাহলে খতে আমরা বিন্দু দুইটা আমরা এইভাবে মনে করতে পারি। মনে করি, আমরা শর্টকাট করার জন্য এই মনেটা করে নিচ্ছি। মনে করি প্রথম যে বিন্দুটা সেটা হচ্ছে এ, তার স্থানাঙ্ক হচ্ছে -3,7, আর পরের যে বিন্দু সেটা হচ্ছে বি, তার স্থানাঙ্ক হচ্ছে -7,3। ওকে, তাহলে এই পরে যে বিন্দু সেটাকে আমরা বি ধরলাম, আগের যে বিন্দু সেটাকে আমরা এ ধরলাম। ডান। তাহলে আমরা এখন কি বের করব, এ বি এর দৈর্ঘ্য বা এ বি এর মধ্যবর্তী দূরত্ব। তুমি চাইলে এটা লিখতে পারো যে এ ও বি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব এ বি সমান। তাহলে এ ও বি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব, এ বি সমান। তাহলে এবি বের করতে যাচ্ছ, তার মানে স্কোয়ার রুট, ওই যে কিছুক্ষণ আগে যা শিখে আসছি। শর্টকাট সিস্টেম হচ্ছে এইটা। তুমি প্রথম ভুজ নিবা, এই যে -3 লিখলে, তারপরে এইবার এটার আগে মাইনাস আছে দিয়ে দিবা প্লাস, তার উপর স্কোয়ার, ঠিক আছে? প্লাস, এবার এই 7 নিবা, পরের 3 এর আগে কোনো মাইনাস নাই, তার মানে এটা মাইনাসই থাকবে। 7 - 3 তার স্কোয়ার, এখানে লিখবা একক, তার মানে ভুজ মাইনাস ভুজ তার স্কোয়ার, কোটি মাইনাস কোটি তার স্কোয়ার। তবে যদি কোনো মানে পরেরটায় কোনো জায়গায় মাইনাস থাকে, এমনিতেই ফর্মুলার মাইনাসের সাথে গুণ হয়ে কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। এখন বলো তো কি হয়, স্কোয়ার রুট কত থাকে, এই যে -3 আর +7 মিলে হয় 4 তার স্কোয়ার, প্লাস এইখানে 7 থেকে 3 গেলে হয় 4 তার স্কোয়ার, একক। এর মানে এইখানে কত থাকলো আলটিমেটলি, 4 এর স্কোয়ার করলে 16 যোগ 16 একক। তার মানে আলটিমেটলি কত পাচ্ছি, √32 একক। এই যে √32, এটাকে আবার লেখা যায় কত, 4√2। চাইলে এটা কেউ লিখতে পারো, কেউ 4√2 না লিখে √32 লিখলেও কোনো সমস্যা নাই। এত একক, এটা হলো আমাদের অ্যান্সার। বলো এটা কি কঠিন? এটা কি করা যায় না? অবশ্যই করা যায়, সিম্পল। এটা হচ্ছে ক নম্বর শেষ, ক শেষ। তাহলে ক নম্বর হচ্ছে এটা, ক এর সলিউশন এটা, সরি ক তো না, খ শেষ। খ এর সলিউশনটা আমরা দিতে সক্ষম হলাম। এবার চলো আমরা গ করি। গতে কি বলছে, এ প্লাস বি, সরি এ কমা বি আর বি কমা এ, এটার মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করতে বলছে। তাহলে একই কথা আমরা মনে করে নেই। গ নম্বরের সমাধান দেখো, গ এইখানে আমি করে দিচ্ছি। গ মনে করতেছি আর কি। কি মনে করব, মনে করি এই প্রথম যে বিন্দুটা সেটা হচ্ছে এ, মানে এ হচ্ছে এ কমা বি, আর পরের যে বিন্দুটা সেটা হলো বি, সেটা হলো বি কমা এ। এখন আমরা এ বি এর মধ্যবর্তী দূরত্বটা বের করতে চাচ্ছি। আমি আর এই কথাটা লিখবো না, এ ও বি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব এই কথা না লিখে সরাসরি কি লিখবো, সুতরাং এ বি সমান, ডিরেক্টলি। তাহলে রুট দিব। এবার আসো,
প্রথমটা মাইনাস পরেরটা, এই যে ভুজ 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 ভুজ, তাহলে এ মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস পরে কি আছে এইখানে বি আর এখানে এ, তার মানে বি মাইনাস এ তার হোল স্কোয়ার, বি মাইনাস এ তার হোল স্কোয়ার। কথা বুঝছো? ওকে ডান। তাহলে এখন বলো তো কি থাকে, স্কোয়ার রুট এ মাইনাস বি তার স্কোয়ার। কিছুক্ষণ আগে আমি এটা বুঝাই আসছি, স্কোয়ার থাকলে এ মাইনাস বিও যা, বি মাইনাস এও তাই, বি মাইনাস এও যা, এ মাইনাস বিও তাই। তার মানে আমরা এখন এই বি মাইনাস এ হোল স্কোয়ারকে কি লিখতে পারি বলো তো, এটাকে চাইলেই এ মাইনাস বি হোল স্কোয়ার লিখতে পারি। বুঝছো? এবার চলো, এবার একটা রুট দাও। এই যে এইখানে একটা এ মাইনাস বি হোল স্কোয়ার, ওইখানে আর একটা এ মাইনাস বি হোল স্কোয়ার, দুটা যোগ হচ্ছে, তাহলে কি হবে বলো তো, টু এ মাইনাস বি হোল স্কোয়ার। ঠিক আছে না? এবার আসো, এই টু এর তো রুট করা যায় না, টু এর কি রুট করা যায়? টু এর রুট করা যায় না, তাহলে রুট টু থাকলো। কিন্তু এই যে এ মাইনাস বি হোল স্কোয়ার, তার রুট করলে কি থাকবে, এ মাইনাস বি থাকবে। তাহলে এ তো একক, এটাই আনসার। আসো, এখানে একটা কাহিনী আছে, একটু বুঝতে হবে। কাহিনীটা কি? আচ্ছা, আমি যদি এ মাইনাস বি, মানে বি মাইনাস এটা এখানে চেঞ্জ করে এ মাইনাস বি লিখছিলাম, তাই আমার অ্যান্সার আসলো কি এ মাইনাস বি লাস্টে। যদি আমি এটা চেঞ্জ না করে এটা করতাম, তাও তো কোনো সমস্যা ছিল না। আমি চাইলে তো এ মাইনাস বি স্কোয়ারকেও বি মাইনাস এ স্কোয়ার লিখতে পারতাম। তাহলে তো আমার অ্যান্সার আসতো কি, অ্যান্সার আসতো হচ্ছে এখানে রুট টু বি মাইনাস এ। তার মানে আমার এইখানে এসে একটা ঝামেলা থেকে গেল। তো এই ঝামেলা এড়ানোর জন্য আমি লাস্টে কি করব, এইখানে একটা মডুলাস দিয়ে দিব। তার মানে তুমি ধরে নাও এ আগে না বি আগে, সেটা তোমার ইচ্ছা, দুইটাই কারেক্ট। তার মানে আমি এখন এইখানে লাস্টে লিখবো কি, লাস্টে এইখানে লিখে দিব, আসলে এইখানে লিখে দিব মডুলাস বি মাইনাস এ একক। এটা যখন লিখে দিব তখন একেবারে ঝামেলা ক্লিয়ার, খেল খতম, দোকান বন্ধ, কিচ্ছু বলার সুযোগ থাকবে না। হ্যাঁ, একক লিখতে হবে, 100% একক লিখতে হবে, একক না লিখলে মার্ক কাটবে। কথা কি বুঝছো? কথা ক্লিয়ার? আশা করি ক্লিয়ার একদম। তাহলে কেন মডুলাসটা দিলাম বুঝছো না? আমরা এখানে এ মাইনাস বি লিখছি, কিন্তু আমরা চাইলে তো এটা বি মাইনাস এও বানাতে পারতাম। তাই আমি মডুলাস এ দিয়ে দিলাম, মডুলাস দিয়ে দিলাম, যাতে এ মাইনাস বি আর বি মাইনাস এর কোনো ঝামেলা না থাকে। এখানে কোনো একক নাই, একক নাই বলে একক লিখবো, ঠিক আছে? ক্ষেত্রফলের ক্ষেত্রে লিখবো বর্গ একক। ওকে, মডুলাস না দিলে প্রবলেম করতে পারে কোনো টিচার চাইলে, মডুলাস না দিলে তো প্রবলেম হতেই পারে। রাইসা আক্তার আইডি থেকে, স্যার ক্লাস শেষে পিডিএফ খুঁজে পায় না, যদি একটু ক্যাপশনে পিডিএফ এর লিঙ্কটা দিতেন। কেন পিডিএফ খুঁজে পাবা না বলো তো দেখি? এই যে পিডিএফ এর প্রথম থেকে পিডিএফ দেওয়া হচ্ছে, এই পিডিএফ এর লিঙ্কটা তুমি সেভ রাখতে পারতে, নো টেনশন। আচ্ছা চলো, এই যে ঘ, এটা একটু সলভ করব। এটা খুব কঠিন না, বাট একটা নতুন জিনিস শেখানোর জন্য এটা আমি সলভ করে দিব। ঘ নম্বরটা কি আছে দেখো, ঘ এটা একটু সলভ করতে চাচ্ছি। এখানে যে বিন্দুটা দেওয়া আছে সেটা হচ্ছে এটা, ও হচ্ছে 0,0, এটা আমি মনে করে নিচ্ছি, যেহেতু একটা মূল বিন্দু আছে তাই ওটাকে ও ধরবো। মনে করি ও হচ্ছে 0,0। ওকে, আরেকটা বিন্দু আছে সেটাকে তুমি এ ধরে নাও। এ যে বিন্দুটা আছে সেটা হলো সাইন থেটা কস থেটা, সাইন থেটা, সাইন থেটা কস থেটা, এর মধ্যে আবার সাইন থেটা কস থেটা আনতে হলো। ঠিক আছে, এখন দেখো তাহলে আমরা এখন কি বের করব, ও এ মানে ও আর এ বিন্দুর মধ্যবর্তী দূরত্ব। সুতরাং ও এবং এ বিন্দুর মধ্যবর্তী দূরত্ব, দূরত্বটা কি, ও এ সমান স্কোয়ার রুট। আচ্ছা, আমি দূরত্বটা নিচে লিখি, স্কোয়ার রুট এই যে 0 মাইনাস সাইন থেটা তার স্কোয়ার প্লাস 0 মাইনাস কস থেটা তার স্কোয়ার, 0 মাইনাস কস থেটা তার স্কোয়ার, একক, এত একক। আচ্ছা এবার আসো, 0 থেকে কোনো কিছু বাদ দিলে তো সেটাই থাকে, তার মানে এখানে কি থাকবে, মাইনাস সাইন থেটা তার স্কোয়ার। তার মানে আলটিমেটলি এটাকে আমরা লিখতে পারি সাইন স্কোয়ার থেটা, আর পরেরটারে কি লিখতে পারি, কজ স্কোয়ার থেটা। এই যে লাইনটা আমরা পেলাম না, এই লাইনটার দিকে একটু মনোযোগ দাও। এই লাইনটা নিয়ে আমাদের কথা আছে, এই লাইনটা,
ঠিক আছে, এটুকু আমরা আসলে ক্লিয়ার কিনা সেটা বলো। এবার বলো রুট সাইন স্কোয়ার থেটা প্লাস কজ স্কোয়ার থেটার মান তো আমরা সবাই জানি 1, তার মানে আমরা এটার মান পাচ্ছি 1 একক। একক একক। আচ্ছা, এই লাইনটা কেন আমি ঘর দিলাম, ব্র্যাকেট দিলাম, একটু দেখো। আমাদের দুইটা কথা এখানে মনে রাখার জন্য আমি এই কাজটুকু করেছি। এক নম্বর কথা হলো, আমাদের ওই যে বিন্দুটা দেওয়া ছিল শুরুতে, যে বিন্দুটা দেওয়া ছিল শুরুতে একটা ছিল ও 0,0, আর 0,0কে আমরা কি নামে ডাকি, মূল বিন্দু নামে ডাকি। এই জন্য আমি এখানে এ না দিয়ে ও দিয়েছি, আর পরেরটাকে এ দিয়েছি। আমরা তো সবাই জানি যে মূল বিন্দু 0,0, আর এটাকে সবসময় ও দিয়েই আমরা প্রকাশ করব, অন্য কোনো নামে প্রকাশ করব না। এটা হলো একটা কথা। দ্বিতীয় কথাটা হলো, একটু খেয়াল করে দেখো তো, এই যে লাইনটাতে আসছে, এই লাইনটাতে আলটিমেটলি কি হলো, এই 0,0 তো কোনো ভ্যালু থাকলো না, খালি পরের স্থানাঙ্কর ভুজের স্কোয়ার আর কোটের স্কোয়ার হয়েছে। তার মানে একটা জিনিস মাথায় কি নক করে না, আমরা যদি মূল বিন্দু থেকে কারোর দূরত্ব বের করতে চাই, তাহলে ওই মূল বিন্দুর কোনো ইফেক্ট থাকে না। কি হয় আলটিমেটলি, যে বিন্দুর দূরত্ব বের করতে চাচ্ছি শেষ পর্যন্ত তার ভুজের স্কোয়ার প্লাস তার কোটের স্কোয়ার হয়, অন্য কিছু থাকে না। যেমন আমি যদি 0,0 থেকে এক্স কমা ওয়াই এর দূরত্ব বের করতে চাই, তাহলে আলটিমেটলি থাকবে কি, রুট এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। আমি যদি মূল বিন্দু থেকে 5,4 এর দূরত্ব বের করতে চাই, তাহলে আলটিমেটলি থাকবে কি, রুট 5 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার। আমি যদি মূল বিন্দু থেকে পি কমা কিউ বিন্দুর দূরত্ব বের করতে চাই, তাহলে আলটিমেটলি থাকবে কি, রুট পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। কারণ ওই যে সবার আগে যে মূল বিন্দু 0, ওই 0 তো কোনো ভ্যালু থাকে না। তার মানে আমরা মূল বিন্দু থেকে কারোর দূরত্ব বের করার একটা নতুন ফর্মুলা আবিষ্কার করলাম, এটা আমরা লিখে রাখবো। সেটা হচ্ছে এরকম যে মূল বিন্দু থেকে যদি কারোর দূরত্ব বের করতে হয়, সেটা হচ্ছে এরকম, নোট আকারে লেখো এটা, নোট। মূল বিন্দু থেকে, মূল বিন্দুটা কি, 0,0, মূল বিন্দু 0,0 থেকে কোন বিন্দুর দূরত্ব, দূরত্বটা কি হবে, কোন বিন্দুর দূরত্ব হবে, কোন বিন্দুর দূরত্ব সমান স্কোয়ার রুট ওই বিন্দুর ভুজের স্কোয়ার, ভুজ স্কোয়ার যোগ কোটি স্কোয়ার। কথা কি বুঝছো? তার মানে ব্যাপারটা এরকম, অর্থাৎ 0,0 থেকে এক্স কমা ওয়াই বিন্দুর দূরত্ব কি হবে, এই দূরত্ব সমান রুট এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এই 0,0 নিয়ে কোনো মাথা ব্যথা নাই, এত স্কোয়ার, ডান, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। আচ্ছা বলো তো টপিকসটা বুঝতে পারছো কিনা, বলো। তার মানে 0,0 থেকে কারোর দূরত্ব বের করতে গেলে ওই 0,0 আর আমরা এখন থেকে লিখবো না। তাহলে বলো তো, তোমরা একটু বলো তো তাড়াতাড়ি, 0,0 থেকে 3,5 বিন্দুর দূরত্ব কত, 1 সেকেন্ডের মধ্যে বলবা। দেখি তোমাদের টাস্ক, তোমরা এটা একটু করো, তাড়াতাড়ি বলো। 0,0 থেকে এত থেকে 3,4 বিন্দুর দূরত্ব, বলো এত বিন্দুর দূরত্ব কত হবে, বিন্দুর দূরত্ব কত, তাড়াতাড়ি বলো কত হবে দেখি। ছুটি কিসের রে, আব্দুল বাতেন আইডি থেকে, ছুটি কিসের রে, এই ছুটির কথা যে বলবে সেটার আমি খাইছি। ছুটির কথা বলা যাবে না, ছুটি স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। বল 0,0 থেকে 3,4 বিন্দুর দূরত্ব কত, 0,0 থেকে 3,4 বিন্দুর দূরত্ব হবে 5 একক। কেন, কারণ এই যে 0,0 থেকে এই বিন্দুর দূরত্ব মানে কত, রুট 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার, তার মানে কত, রুট 25 মানে 5, বাস শেষ, রাইট। অঙ্ক শেষে একবার একক লিখলে এটা অনেক স্যার কাটতে পারে, চাইলে তোমরা যেখান থেকে শুরু করবা সেখান থেকে একক লিখবা প্রত্যেক লাইনে, এটা বেস্ট। যদি প্রত্যেক লাইনে তোমরা একক লেখো তাহলে কোনো সমস্যা নাই। ওকে চলো আমরা পরের ম্যাথ দেখি। পরের ম্যাথ 2 নম্বর ম্যাথ বলছে একটা ত্রিভুজের শীর্ষত্রয় যথাক্রমে এ এত, তিনটা শীর্ষবিন্দু দেওয়া আছে। ত্রিভুজের শীর্ষবিন্দু মানে ত্রিভুজের মাথার 3টা বিন্দু, এই যে 3টা বিন্দু দেওয়া আছে।
এখন আমাদের প্রশ্নে বলেছে ত্রিভুজটি অঙ্কন করো এবং দেখাও যে এটি একটি সমদ্বিবাহু ত্রিভুজ। তাহলে অঙ্কন করতে হলে আমাদের গ্রাফ পেপার লাগবে। তো ধরো আমার কাছে আপাতত গ্রাফ নাই, আমরা এইভাবে আঁকলাম, এই হচ্ছে এক্স অক্ষ, এই হচ্ছে ওয়াই অক্ষ। ডান। তাহলে এখন আমরা যদি বিন্দু বসানো শুরু করে দেই তাহলে ব্যাপারটা এরকম হবে, আমি দিলাম এটা এক্স, এটা এক্স প্রাইম, এটা ওয়াই, এটা ওয়াই প্রাইম। তাহলে আইডিয়া করে আমরা বিন্দু বসাই। ধরো এ হচ্ছে 2,-4, এ হচ্ছে 2,-4। তাহলে ডান দিকে 2 ঘর যাব, নিচের দিকে 4 ঘর আসবো। এই হচ্ছে এ বিন্দু। এরপরে বি হচ্ছে -4,4, -4,4 মানে বাম দিকে 4 ঘর, উপর দিকে 4 ঘর। এই হচ্ছে -4,4 বিন্দু বি, -4,4। আর এ হচ্ছে কত, এ ছিল কত 2,-4, 2,-4। আচ্ছা আরেকটা দেখি, সি কত 3,3, এদিকে 3 ঘর যাব, উপর দিকে 3 ঘর যাব। তাহলে এই হচ্ছে সি, আর যার স্থানাঙ্ক 3,3। এখন আমরা বিন্দুগুলো যোগ করে দেই সুন্দর মতো। এই যোগ করলাম, এই যে এ আর বি যোগ করলাম, এই এ আর সি যোগ করলাম, এরপরে এ আর সি যোগ করলাম। ডান। তাহলে এই হচ্ছে সেই এবিসি ত্রিভুজ। এবার আমাদের কি করতে বলছে, দেখাতে বলছে যে এই ত্রিভুজটা একটা সমদ্বিবাহু ত্রিভুজ। তাহলে সমদ্বিবাহু কেমনে দেখানো যায়, সমদ্বিবাহু কেমনে দেখানো যায়? সমদ্বিবাহু দেখানোর জন্য আমাকে সবগুলো বাহুর দৈর্ঘ্য বের করতে হবে। তাহলে সেটা কেমনে বের করব? এই যে লিখবো এইভাবে, দেওয়া আছে কি দেওয়া আছে, এ কত, বি কত, আর সি কত। এ হচ্ছে কত 2,-4, এ হচ্ছে 2,-4, আর বি কত, বি হচ্ছে -4,4, আর সি কত 3,3। বাস, এই হচ্ছে আমার 3টা বিন্দু। এখন আমাকে বের করতে হবে এ বি, বিসি এবং এসি, 3টা বাহুর দৈর্ঘ্য বের করতে হবে। তারপরে যদি 2টা বাহুর দৈর্ঘ্য মিলে যায়, মানে একই হয়, তাহলে বলতে পারবো সমদ্বিবাহু। যদি সব বাহু এক হয় বলবো সমবাহু, আর যদি কোনো বাহুই না বলবে মেলে তাহলে বলবো বিষমী বাহু। তার মানে এইখানে আসলে যেহেতু বলেছে দেখাতে যে সমদ্বিবাহু ত্রিভুজ, তার মানে কনফার্ম এ বি, বিসি আর এসি এই 3টার মধ্যে যে কোনো 2টার মান এক আসবে, একই আসবে। তাহলে চলো আমরা একটু বের করে চেক করি। তাহলে সুতরাং এ বি সমান, এ বি এর দৈর্ঘ্য বের করতে চাচ্ছি, তাহলে স্কোয়ার রুট এ বি মানে হলো এই যে 2-4 আছে এখানে, তাহলে একবারে 2 + 4 লিখবো, তার স্কোয়ার। এরপরে প্লাস দিয়ে এখানে আছে -4, এখানে আছে +4, তাহলে -4 তার স্কোয়ার। এবার হিসাব করি কত হয়, হিসাব করলে কত থাকে দেখো তো, এই যে 2 আর 4 মিলে 6 এর স্কোয়ার করলে 36, যোগ -4 মিলে -8 এর স্কোয়ার করলে 64। এখন যদি আমি 2টা যোগ করি, 2টা যোগ করলে হবে √100, আর √100 মানে হলো 10 একক। ক্লিয়ার? তাহলে এইটা এ বি এর মান পেলাম 10 একক। চলো এবার বিসি বের করি। বিসি সমান কি হবে দেখো তো, স্কোয়ার রুট এই যে বি, বি কি আছে এই যে এইটা, আর সি হচ্ছে এটা, ভালো করে দেখো। তাহলে -4 - 3 তার স্কোয়ার, -4 - 3 তার স্কোয়ার, প্লাস এই 4 - 3 তার স্কোয়ার, 4 - 3 তার স্কোয়ার। এবার হিসাব করো তো কত থাকে, -4 - 3 মিলে হয় -7, -7 এর স্কোয়ার করলে 49, যোগ 4 থেকে 3 গেলে 1, 1 এর স্কোয়ার করলে 1, তার মানে আলটিমেটলি এটা থাকে √50। এরপরে আমরা এসি বের করব, এসি সমান, তাহলে এটা হলো √50 একক। আচ্ছা এসি সমান কি হবে, স্কোয়ার রুট ওই যে এ, এই যে এ, আর এই যে সি, এই যে এ আর ওই যে সি, তাহলে এসি বের করব। তাহলে 2 - 3 তার স্কোয়ার, যোগ এবার দেখো -4 - 3 তার স্কোয়ার, -4 - 3 তার স্কোয়ার। ডান। তাহলে এখন দেখো তো কত থাকে হিসাব কিতাব করলে, একটু তাকাও। 2 থেকে -3 বাদ গেলে -1, -1 এর স্কোয়ার করলে তো 1 হয়, লিখলাম 1। এবার -4 আর -3 যোগ করলে হয় -7, -7 এর স্কোয়ার করলে কত হয়, +49 হয়। তার মানে এটাও হয় √50 একক। তাহলে দেখো তো 2টা বাহু সেম হয়ে গেছে কিনা, 2টা বাহুর দৈর্ঘ্য সেম হলো কিনা, হ্যাঁ বিসি আর এসি সেম। তাহলে আমরা এখন লিখব, যেহেতু ত্রিভুজ এবিসি এ বিসি সমান এসি,
সুতরাং ত্রিভুজ এবিসি সমদ্বিবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ। বলো তো আমার কলিজারা, বলো তোমরা বুঝছো কিনা? ক্লাসে কারেন্ট থাকে না, কত কিছু সমস্যা হয়, ব্যাপার না, রেকর্ড করে নিও, টেনশনের কোনো কারণ নাই। তোমরা তো আসলে বিকেলের টাইমে অনেক কম ক্লাস করো, আমার মনে হয় এটা ঠিক না, একটু বেশি ক্লাস করা উচিত তোমাদের। ক্লাসগুলো সিরিয়াল মেনটেন করে, সিকোয়েন্স মেনটেন করে লাইভ করলে সুন্দর হয়, কিন্তু তুমি যদি রেকর্ডেড ক্লাস একসাথে চাপ নিতে যাও তাহলে সেটা তোমার জন্য কষ্টকর হবে, এটা কনফার্ম। তাহলে বলো তো, এই যে গাণিতিক সমস্যা 2 করলাম, এটা নিয়ে কারো কোনো সমস্যা আছে নাকি? আসেম একদম ক্লিয়ার, থ্যাংক ইউ। আব্দুল বাতেন পানি পানি, তুই যদি এইবার ছুটির কথা বলছিস তোরে আমি খাইছি বাতেন। খোকা ক্লিয়ার? আরে বাবা ঠিক আছে, চল শুরু করি, পরেরটা দেখি। আর অল্প কিছু ম্যাথ আছে, দেখ এটা আমি করে দিব না, নাকি করে দিব বলতো দেখি কি বলবো। এ বি সি 3টা বিন্দু দেওয়া আছে, কি দেওয়া আছে? এ বিন্দু, বি বিন্দু আর সি বিন্দু, 3টা স্থানাঙ্ক আছে। এবার বলছে এটা একটা ত্রিভুজের 3টা শীর্ষবিন্দু, ত্রিভুজটি অঙ্কন করো এবং দেখাও যে এটি একটি সমকোণী ত্রিভুজ। দেখ তো দেখি কাহিনী কি, আগের বার কি ঘটলো আর এখন কি ঘটতে যাচ্ছে একটু তাকায় দেখ। আমরা এখন কি করব, আগের মতোই ত্রিভুজটা আঁকবো, আঁকার পরে এ বি বের করব। এ বি এর একটা মান আসবে না? আসবে তো নাকি? আমরা এ বি বের করব, এ বি এর একটা মান পাবো, আমরা যে কোনো একটা মান পাবো। এরপরে বিসি বের করব, বিসি এর একটা মান পাবো। তারপর এসি বের করব, এসি এরও একটা মান পাবো। এইবার এই 3টা বাহুর মধ্যে যে মানটা সবচেয়ে বড় হবে সেইটার স্কোয়ার যদি বাকি 2টা বাহুর বর্গের যোগফলের সমান হয়, তার মানে এটা একটা সমকোণী ত্রিভুজ। কারণ কি, এটা পিথাগোরাস মেনটেন করছে, অর্থাৎ অতিভুজের স্কোয়ার বাকি 2 বাহুর স্কোয়ারের যোগফলের সমান। বুঝছো? তাহলে এটা কি কঠিন বলো? এটা পারা উচিত না তোমাদের? অবশ্যই উচিত। তাহলে আমি তারপরে একটু দেখাই, করে দেই। হ্যাঁ, তোমাদের শুরুর দিকের ম্যাথগুলো আমি বাদ দিতে চাচ্ছি না। চলো আমরা একটা স্থানাঙ্ক আঁকি এবং তারপরে আমরা বিন্দুগুলো বসায় দেই। তাহলে এই ঝটফট স্থানাঙ্ক, হ্যাঁ ধরতক্তা মারো পেরেক, স্থানাঙ্ক ডান, এটা এক্স, এটা এক্স প্রাইম, মাঝখানে ও, এটা ওয়াই, ওয়াই প্রাইম। বলো কি আছে বিন্দুগুলো? 2 5, ডান দিকে 2 ঘর, উপর দিকে 5 ঘর, এই হলো এ বিন্দু 2,5। এরপরে কি আছে? এরপরে আছে বি বিন্দু -1,1, বাম দিকে 1 ঘর, উপর দিকে 1 ঘর, এই হচ্ছে বি বিন্দু -1,1। এরপরে কি আছে? সি বিন্দু হচ্ছে 2,1, তাহলে ডান দিকে 2 ঘর, উপর দিকে 1 ঘর, এই হচ্ছে সি বিন্দু যেটা 2,1। তাহলে এখন যদি আমি এই 3টা যোগ করে দেই তাহলে ঘটনা কি ঘটে দেখতো? এই যে হচ্ছে আমার ত্রিভুজটা, এই যে ত্রিভুজ, ঠিক আছে, এই হচ্ছে আমার ত্রিভুজটা। তাহলে এইটা যে সমকোণী ত্রিভুজ, এটা ফিগার দেখে বোঝা যাচ্ছে, যে ফিগারেই দেখা যাচ্ছে যে এটা সমকোণী ত্রিভুজ। কিন্তু আমরা কি করব, এটা বের করে দেখাবো। কি কি বের করব? এ বি বের করব, বিসি বের করব, এসি বের করব। তাহলে আমরা শুরু করি। দেওয়া আছে কি কি দেওয়া আছে? দেওয়া আছে বিন্দুগুলোর স্থানাঙ্ক লিখব। কি কি লিখব? এ হচ্ছে 2,5, বি হচ্ছে -1,1 আর সি হচ্ছে 2,1। তাহলে এখন আমরা কি বের করব? সুতরাং এ ও বি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব মানে এ বি। তাহলে এ বি সমান কি হবে? স্কোয়ার রুট 2। এই দেখ -1 আছে, তাহলে কি দিয়ে দিব? প্লাস দিয়ে দিব। বলছি পরেরটায় যদি মাইনাস থাকে, মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে। তার মানে 2 + 1 তার হোল স্কোয়ার। এরপরে 5 - 1 তার হোল স্কোয়ার, মাঝখানে তো প্লাস ফিক্সড। 5 - 1 তার হোল স্কোয়ার সমান 2 আর 1 যোগ করলে 3, 3 এর স্কোয়ার করলে কত হয় রে? 9 হয়। যোগ 5 থেকে 1 গেলে কত থাকে? 4, 4 এর স্কোয়ার করলে 16, 9 আর 16 যোগ করলে 25, মানে √25, মানে কত একক? 5 একক। এটা হলো এ বি এর মান। এবার চল বিসি বের করি। বিসি সমান স্কোয়ার রুট, বি হচ্ছে এই যে -1 -2, -1 -2 তার হোল স্কোয়ার প্লাস 1 - 1 তার হোল স্কোয়ার, 1 - 1 তার হোল স্কোয়ার। বুঝছো? এই যে 1, এই যে -1। এবার স্কোয়ার রুট কি থাকবে বলো তো দেখি? এখানে -1 আর -2 মিলে -3, তার স্কোয়ার করলে হবে 9। আর এই যে 1 - 1 মানে 0, 0 এর স্কোয়ার করলে 0।
তার মানে আলটিমেটলি পেলাম কি √9, তার মান 3 একক। বুঝছো? তাহলে এ বি পেলাম, বিসি পেলাম, এবার বের করব কোনটা? এসি। এবার বের করব কোনটা? এসি। তাহলে এসি সমান কি হবে? এসি সমান স্কোয়ার রুট এই যে 2 - 2 হোল স্কোয়ার, 2 - 2 হোল স্কোয়ার প্লাস 5 - 1 হোল স্কোয়ার, 5 - 1 তার হোল স্কোয়ার সমান 2 - 2 মানে কত? 0, 0 স্কোয়ার করলে 0, যোগ 5 থেকে 1 গেলে 4 থাকে, 4 এর স্কোয়ার করলে কত হয়? 16, 0 প্লাস 16 মানে 16, তার রুট করলে হবে 4 একক। বুঝছি না? এখন বলো তো দেখি, এই যে তিনটা বাহু বেরোলো তার মধ্যে সবচেয়ে বড় কোন বাহুটা? এবি বড়, বিসি বড় না এসি বড়? অবশ্যই এবি বড়। এখানে এবি বৃহত্তম বাহু, এবি বৃহত্তম বাহু। কথা ক্লিয়ার? এবি যেহেতু বৃহত্তম বাহু তাহলে তার স্কোয়ার করে দেখি। এখন এবি স্কোয়ার সমান কি হবে? 5 এর স্কোয়ার সমান কত? 25। আবার এবার বাকি দুই বাহু কি কি থাকলো? এবি স্কোয়ার যেহেতু বের করছি, আছে বিসি আর এসি, তাহলে বিসি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার সমান কত? বিসি এর মান কত? বিসি এর মান এই দেখো বের করলাম কত? 3 একক। আর এসি এর মান 4 একক, তাহলে 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার মানে কত? 3 এর স্কোয়ার করলে 9 আর 4 এর স্কোয়ার করলে 16 মানে কত? 25। তাহলে যেহেতু এবি স্কোয়ার আর এই দুইটার যোগফলের স্কোয়ারের যোগফল সমান, তার মানে ত্রিভুজটা কি হবে? ত্রিভুজটা সমকোণী ত্রিভুজ হবে। স্যার 2 + 2 হবে, কোথায় 2 + 2 হবে বল তো দেখি? যদি না হয় তোরে আমি পিটাইছি। কোথায় 2 + 2 হবে বল? এখানে 2 + 2 হবে কেমনে? এই দেখ 2 - 2 তার হোল স্কোয়ার। কেন 2 + 2 হবে বল? আচ্ছা, তাহলে এখন আমরা লাস্টে কি লিখবো বলো তো দেখি? আমরা মতামতটা দেই। কি মতামত দিব? যেহেতু ত্রিভুজ এবিসি এ এবি স্কোয়ার সমান বিসি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার, সুতরাং তা পিথাগোরাসের উপপাদ্য মেনে চলে। পিথাগোরাসের উপপাদ্য মেনে চলে। সুতরাং ত্রিভুজ এবিসি কেমন ত্রিভুজ? ত্রিভুজ এবিসি সমকোণী ত্রিভুজ, কারণ সমকোণী ত্রিভুজই কেবল পিথাগোরাসের উপপাদ্য মানে। তাহলে ত্রিভুজ এবিসি সমকোণী ত্রিভুজ। বুঝছি না? বলো, ভেজাল আছে কোনো? ডান। 4-5 এইচডব্লিউ দিয়ে দিব। 5 নম্বরটা খালি করাই দেই, 4 এইচডব্লিউ দিচ্ছি। এই তো আরেকটা ম্যাথ আছে, আরেকটা ম্যাথ করে শেষ করব। আরেকটা ম্যাথ আছে, জাস্ট ম্যাথটা কি ক্লিয়ার বলো তো দেখি? তোমরা বুঝছো কিনা? ডান, ওকে। চলো এরপরে 4 নাম্বার ম্যাথটা পড়ো। কি বলছে? এই তিনটা বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে, দিয়ে বলছে যে এই তিনটা বিন্দু দিয়ে ত্রিভুজ গঠন করা যায় কিনা সেটা যাচাই করো। এই দেখো তিনটা বিন্দু, কথা কি বুঝছো? এই তিনটা বিন্দু দিয়ে ত্রিভুজ গঠন করা যায় কিনা সেটা যাচাই করতে বলছে। আচ্ছা, আমরা একটা নোট লিখি, ছোট্ট একটা নোট লিখি। এটা একটু মনে রাখতে হবে। এই নোটটা মনে থাকলে তুমি নিজেই বলতে পারবা যে আসলে ত্রিভুজ গঠন করা যাবে কি যাবে না। নোটটা হচ্ছে এমন যে যদি যে কোনো দুটি বাহুর যোগফল তৃতীয় বাহু থেকে বড় হয় তবে ত্রিভুজ গঠন করা যাবে। আর যদি ছোট বা সমান হয় তবে ত্রিভুজ গঠন করা যাবে না।
ওকে, তাহলে এই হচ্ছে যে নোট, এই নোটটা বুঝতে হবে ভালো মতো। এই যে নোটটা আমি তোমাদেরকে দিলাম, এটা একটু বুঝি আমরা। চলো আগে নোটটা কি, আমি বললাম যে যদি দুইটা বাহুর যোগফল, মনে করো একটা ত্রিভুজের তিনটা বাহুর মধ্যে দুইটা বাহু হচ্ছে, ধরো আমি এই ত্রিভুজের কথাই বলি, ধরো এ বি এর মান বের হলো 5 একক, সে আমি বলে দিচ্ছি যে এটা এরকমই আসবে, এরকম আসতেও পারে। বিসি এর মান আসলো 10 একক, আর এসি এর মান আসলো 5 একক। তোমরা এখন বলো তো ত্রিভুজ গঠন করা যাবে কি যাবে না? বলো তো দেখি, ত্রিভুজ গঠন করা যাবে কি যাবে না? একটু বলো। এখন আমাকে জানাও যে এখানে ত্রিভুজ গঠন করা যাবে কি যাবে না? আমার মনে হয় তোমরা সবাই বুঝে গেছো যে এইখানে ত্রিভুজ গঠন করা যাবে না। কারণ কি? কারণ এই দেখো এ বি আর এসি এই দুটার যোগফল কত? 10, যেটা অপর বাহুটার সমান। সমান হলেও হবে না, ছোট হলেও হবে না। মিনিমাম এই দুই বাহুর যোগফল 10-এর চেয়ে বেশি হতে হবে, মিনিমাম 11 হতে হবে, তাহলে ত্রিভুজ গঠন করা যাবে। তার মানে এই ক্ষেত্রে ত্রিভুজ গঠন করা যাবে না, ত্রিভুজ গঠন করা যাবে না, ত্রিভুজ গঠন করা যাবে না। ওকে, এখন বলো এই বাহুগুলো, এই এ বি, বিসি আর এসি, এই তিনটা বের করতে পারবো না আমরা? যদি বের করতে পারি তাহলে আমরা নিজেদের মতামত দিতে পারবো। যদি দেখি যে দুই বাহুর যোগফল 3 নম্বর বাহুর চেয়ে কম বা সমান, তাহলে ত্রিভুজ গঠন করা যাবে না। আর যদি দেখি সমান না, বড়, তার মানে ত্রিভুজ গঠন করা যাবে। তাহলে এটা তোমরা বাসায় কমপ্লিট করবা, এটা HW। চলো এর পরেরটা দেখি। এই যে 5 নম্বরটা কি বলছে? বলছে মূলবিন্দু থেকে এত ও এত বিন্দুদ্বয় সমুদ্রবর্তী হলে, সমুদ্রবর্তী মানে সমান দূরত্ব, মানে ব্যাপারটা এরকম যে মূলবিন্দু থেকে এইটার দূরত্ব যা, মূলবিন্দু থেকে এইটার দূরত্বও তাই। যদি সমান দূরত্ব হয় তাহলে কে এর মান নির্ণয় করতে হবে। এইবার মামু কাহিনী আছে, মূলবিন্দু থেকে বলছে, কিন্তু এবার ফর্মুলা আমরা কিন্তু ওই পরেরটা ব্যবহার করব। তোদেরকে যদি আমি জিজ্ঞাসা করি যে মূলবিন্দু থেকে 5,5 বিন্দুর দূরত্ব বল, কি বলবি বল? মূলবিন্দু থেকে 5,5 বিন্দুর দূরত্ব মানে -5,5 বিন্দুর দূরত্ব কি হবে বলতো দেখি, কে কে বলতে পারবি? মূলবিন্দু থেকে -5,5 বিন্দুর দূরত্ব হবে স্কোয়ার রুট -5 এর স্কোয়ার প্লাস 5 এর স্কোয়ার, আর মূলবিন্দু থেকে 5, কে বিন্দুর দূরত্ব হবে √5 এর স্কোয়ার প্লাস কে স্কোয়ার। প্রশ্ন মতে এই দুইটা দূরত্ব পরস্পর কি সমান, তাহলে সেইখান থেকে আমরা কে এর মানটা বের করব। তাহলে শুরু করি আমি, হ্যাঁ। তাহলে আমরা কি লিখব? সলিউশন শুরু করতেছি একবারে। তাহলে কি লিখব? মূলবিন্দু সেটা কি -5, মূলবিন্দু হচ্ছে 0,0, এটা একটু লিখি, থেকে -5,5 বিন্দুর দূরত্ব সমান, এই দূরত্বটা কত? স্কোয়ার রুট ওই -5 এর স্কোয়ার প্লাস 5 এর স্কোয়ার একক। এর মানে হচ্ছে স্কোয়ার রুট -5 এর স্কোয়ার করলেও 25, 5 এর স্কোয়ার করলেও 25 একক। এর মানে স্কোয়ার রুট 50 একক। কেউ চাইলে এটাকে 5√2 লিখতে পারো, না চাইলে না, কোনো সমস্যা নাই। এবার মূলবিন্দু থেকে 5, কে বিন্দুর দূরত্ব বের করব। মূলবিন্দু থেকে 5, কে বিন্দুর দূরত্ব, এটার দূরত্ব কত হবে? স্কোয়ার রুট 5 স্কোয়ার প্লাস কে স্কোয়ার, স্কোয়ার রুট 5 স্কোয়ার প্লাস কে স্কোয়ার একক। এর মানে হচ্ছে কত? স্কোয়ার রুট 25 প্লাস কে স্কোয়ার একক। বুঝছো না? কাহিনী শেষ? হ্যাঁ। এবার বলো প্রশ্ন মতে কি এই দুইটা দূরত্ব পরস্পর সমান, তাহলে প্রশ্নের মতে বা প্রশ্ন মতে কি লিখতে পারি আমরা? প্রশ্ন মতে এইটা আর এইটা পরস্পর সমান, তার মানে স্কোয়ার রুট 25 প্লাস কে স্কোয়ার সমান স্কোয়ার রুট 50। বুঝছি তো? মামুর বেটার বেটিরা বুঝছিস? শাহিন, এমডি শাহিন, না শুধু 5 না, ওটা +-5 হবে রে মামুর বেটা।
এটা বুঝিস নাই তুই, দেখ এবার দেখ কি হবে। আচ্ছা আমরা এখন বোথ সাইডে স্কোয়ার করে দেই, স্কোয়ার। তাহলে বোথ সাইডে স্কোয়ার যখন করব, রুট দুইটাই জয় বাংলা, তার মানে থাকবে কি 25 যোগ কে স্কোয়ার সমান 50, পাশে লিখে দাও বর্গ করে। ওকে, এখন দেখো বা কে স্কোয়ার সমান কত হবে, 50 বিয়োগ 25, তার মানে বা কে স্কোয়ার সমান হবে 25। আমরা তো সবাই এখন কি লিখবো, কে স্কোয়ার সমান 25, তার মানে কে সমান 5, নো টেনশন। বাট এখানে স্থানাঙ্কে প্লাস আর মাইনাস দুইটাই হতে পারে। কে তো আসলে একটা স্থানাঙ্কের ভুজ, কেটা কি রে, কে হচ্ছে একটা স্থানাঙ্কের কোটি, ভুজ তো না, কোটি। এই যে মানটা কে এর মান, এটা প্লাসও হতে পারে মাইনাসও হতে পারে। এই কে এর মান সম্পর্কে আমাদের মতামত হচ্ছে কে এর মান ধনাত্মক বা ঋণাত্মক উভয় গ্রহণযোগ্য, ধনাত্মক বা ঋণাত্মক হতে পারে, হতেই পারে। তাহলে আমরা কেন শুধুমাত্র 5 নিব? তার মানে অবশ্যই আমাকে কি লিখতে হবে, বা কে সমান প্লাস মাইনাস √25 সমান প্লাস মাইনাস 5। তার মানে আমাদেরকে অবশ্যই দূর কি করব বলতো দেখি, ইলকি বিলকি করে বোর্ড। তাহলে কে সমান কি হবে, প্লাস মাইনাস 5। তাহলে কে এর মান কত, প্লাস মাইনাস 5। সবাই বুঝছিস তো, কোনো ভেজাল আছে? তাহলে লাস্টে কি লিখবি, সুতরাং কে সমান, এইটা কেউ লিখবি না -5,5, এটা আবার কেউ ভুল করে লিখিস না, এটা লিখলে কিন্তু আবার 0, এটা কিন্তু স্থানাঙ্ক হয়ে গেছে। কে কিন্তু স্থানাঙ্ক না, কে হচ্ছে একটা বিন্দুর কোটি জাস্ট, এটাকে কেউ ভুল করে এরকম লেখা যাবে না। তাহলে কে সমান এইভাবেই লিখতে হবে, +-5। অ্যানসার। খেল খতম, দোকান বন্ধ। তোদের জন্য কি দিলাম, ভালোবাসা দিলাম, ঠিক আছে? ওকে, তাহলে ভালো থাক সবাই, সুস্থ থাক, আল্লাহ হাফেজ। একদম তকতকা ফকফকা ক্লিয়ার। বুঝার মান বুঝ তো দেওয়াই আছে, বুঝ তো অন্য কিছু। তাহলে সবাই বুঝতে পারছিস নাকি? আচ্ছা বরুণ চন্দ্র রয়, তুমি এখানে বলছো 10 + 5 = 15, যেটা 5 এর চেয়ে বড়, মানে আগের ম্যাথ নিয়ে তুমি একটু রাজনীতি করছো, তোমার এখন পিটানি দেওয়া দরকার। এখানে আমি একটা কি লিখছিলাম বলো তো দেখি, এখানে কি লিখছিলাম, যে কোনো দুটি বাহু। আচ্ছা এখানে যে কোনো দুটি জায়গায় তুমি লেখো ক্ষুদ্রতম দুটি বাহুর যোগফল যদি তৃতীয় বাহু অপেক্ষা বড় হয়, যে কোনো জায়গায় ক্ষুদ্রতম লেখো। এখানে কি লিখবা, এখানে লেখো ক্ষুদ্রতম, যদি ক্ষুদ্রতম দুটি বাহুর যোগফল তৃতীয় বাহু বা বৃহত্তম বাহু অপেক্ষা বড় হয়, তাহলে ত্রিভুজ গঠন করা যাবে, আর যদি বড় না হয় ত্রিভুজ গঠন করা যাবে না। ওকে ওকে, ঠিক আছে। তাহলে এটা নিয়ে রাজনীতি করা যাবে না, তার মানে এখানে তোমার ক্ষুদ্রতম দুইটা বাহু যোগ করতে হবে, মানে এই দুইটা যোগ করতে হবে, এইটার সাথে এটা যোগ বা এটার সাথে এটা যোগ করে চলবে না। ওকে, তাহলে আজ আর কথা নাই, শেষ। আল্লাহ হাফেজ, সোনার বাংলাদেশ। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। তোমাদের যে চ্যাপ্টার 7 এর প্র্যাকটিস শিট দিয়েছি ওটা প্র্যাকটিস করতে থাকো, হয়তো বা নেক্সট উইকের মধ্যে পরীক্ষা হবে, ঠিক আছে? আসসালামু আলাইকুম।